সকালের চা খেতে খেতে খবরের কাগজটা খুব মনোযোগ সহকারে দেখছিল বিক্রম। একটু পরেই ও ট্রেন, সেই মতো সব কিছু গোছগাছ করে নিয়েছে। আবার এই অসময়ে কে ফোন করে কে জানে। একরাশ বিরক্তি সহকারে ফোনটা হাতে নেয় বিক্রম। দেখে ওর সিনিয়র ডিআইজি অরুণ সান্যাল ফোন করছেন। বিক্রম খবরের কাগজটা ভাঁজ করে রেখে তাড়াতাড়ি ফোনটা ধরে। গুড মর্নিং স্যার। ওর কথার কোনো উত্তর না দিয়ে ফোনের ও প্রান্ত থেকে ডিআইজি অরুণ সান্যালের গম্ভীর গলা ভেসে এলো। হ্যাঁ বিক্রম, তুমি যত তাড়াতাড়ি সম্ভব অফিসে চলে এসো। ডিআইজি স্যারের জরুরি তলবের নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে, এই ভেবে বিক্রম বলল, ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। অনেকদিন বাদে বিক্রম অফিস থেকে 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছিল। কয়েকদিন আগে একটা জটিল কেসের সমাধানের পর ওর এই ছুটিটার দরকার ছিল। সেই মতো দেশের বাড়ি যাবে বলে ঠিক করেছিল। অফিসের কাজের জন্য ও কলকাতায় এই ফ্ল্যাটে একাই থাকে, আর ওর সঙ্গে একজন সবসময়ের কাজের লোক রামু থাকে। কলকাতায় থাকতে যাতে ওর কোনো অসুবিধা না হয় সেই জন্যই ওর মা রামুকে ওর কাছে পাঠিয়েছিল। সেই থেকে ওরা দুজনে এই ফ্ল্যাটে থাকে। অনেকদিন পর বাড়ির সব লোকজনেদের সাথে দেখা হবে ভেবে আনন্দ হচ্ছিল, তাই সবার জন্য পছন্দ মতো উপহার কিনেছিল। কিন্তু শেষমেশ ওর যাওয়া হবে না বলে বাড়িতে ফোন করে জানাবে ভাবল। তারপর কি মনে হতে আর ফোন করল না। ওর জায়গায় রামুকে একাই পাঠিয়ে দেবে ঠিক করল। প্রথমে তো রামু কিছুতেই রাজি হচ্ছিল না। বিক্রমের খাওয়া দাওয়ার কি হবে ভেবে রামু যেতেই চাইছিল না। তারপর বিক্রম ওকে বলে যে কটা দিন রামু থাকবে না সে কটা দিন হোটেল থেকে খাবার আনিয়ে নেবে। তাতে রামু যাওয়ার জন্য রাজি হয়। আর যেই ভাবা সেই কাজ। অফিসে যাওয়ার আগে রামুকে সব কিছু বুঝিয়ে দিল আর উপহারের প্যাকেটগুলোর উপরে সবার নাম লিখে দিল। তারপর চটপট তৈরি হয়ে নিয়ে গাড়িতে উঠে বিক্রম অনলকে ফোন করল। কিন্তু অনেকক্ষণ ফোন বেজে যাওয়ার পর ও প্রান্ত থেকে যান্ত্রিক গলার স্বর শোনা গেল। আপনি যে নাম্বারটিতে ফোন করছেন সেটি এখন উত্তর দিতে পারছে না, দয়া করে কিছুক্ষণ পর পুনরায় চেষ্টা করুন। ফোনটা রেখে দিয়ে কিছুক্ষণ পর আবার ফোন করতেই ও প্রান্ত থেকে অনলের গলা ভেসে এলো। গুড মর্নিং স্যার। সরি স্যার, আসলে একটু ব্যস্ত ছিলাম তাই ফোনটা ধরতে দেরি হলো। আপনি এই সময় ফোন করলেন? তুমি থামলে আমি বলতে পারি কেন ফোন করেছি। সরি স্যার, আপনি বলুন কেন ফোন করেছেন। তাড়াতাড়ি অফিসে চলে এসো, আমিও আসছি। স্যার আপনি তো ছুটি নিয়েছিলেন, তাই তো আমি যেটা বললাম আপাতত সেইটা করো, বাকি সব কিছু অফিসে এলেই জানতে পারবে। আর দেরি করবে না। ঠিক আছে স্যার। বিক্রমের ফোনটা রেখে দিয়ে অনল মনে মনে ভাবে, এবার কি হবে? অফিসে না গেলে চাকরি থাকবে না, আর বউয়ের কথা মতো আজকে রান্না না করলে যে বাড়িতে আর থাকার জায়গা হবে না। হে ভগবান, এখন আমি কোন দিকে যাব? হঠাৎ পিছন থেকে অনল শুনতে পেল ওর বউ শ্যামলী কার সঙ্গে যেন ফোনে কথা বলছে। জানো মা, আজকে ও আমাকে সারপ্রাইজ দেবে। হ্যাঁ, আজকে ও বলেছে আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে। ও প্রান্তের কোনো কথাই অনল শুনতে পেল না, কিন্তু এটা ভালোই বুঝলো যে সকাল সকাল শ্যামলী যার সঙ্গে কথা বলছে সে আর কেউ নয়, ওর শাশুড়ি মা ননিবালা দেবী। এই মহিলাকে অনল একটু সামলেই চলে। কখন কোন কথা ধরে কি বলবেন বোঝা বড় মুশকিল। আজ পর্যন্ত তো ওনার মেয়েকেই বুঝতে পারল না অনল, আর উনি তো তার মা। অনল এমনিতেই শান্তশিষ্ট প্রকৃতির। বাবা মা ছোটবেলাতেই মারা গেছে, সেই থেকে মাসি মেশোর কাছেই মানুষ। তারাও 2 বছর হলো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। চাকরি পাওয়ার পর এই ফ্ল্যাটটা ও কিনেছিল। ওদের আপনজন বলতে শুধু শ্যামলীর বাবা মা। শ্যামলী বাবা মায়ের একমাত্র সন্তান, আর ওর কোনো জেঠু কাকুও নেই। তাই ওনারাই মাঝে মাঝে আসেন ওদের ফ্ল্যাটে, কয়েকদিন ওদের সঙ্গে থেকে আবার ওনারা নিজেদের বাড়ি চলে যান। শ্যামলীর কথা বলা হয়ে গেলে অনল ওকে বলল, শোনো, আমাকে এক্ষুনি অফিস যেতে হবে। তাহলে রান্নার কি হবে? আমি তোমার জন্য চিলি চিকেনটা করে ফেলেছি, আর ভেটকির পাতুরিটা না হয় অন্য একদিন খাবো।
আচ্ছা, ঠিক আছে। শ্যামলী তার কথা চুপচাপ মেনে নেওয়ায় অনল তাড়াতাড়ি তৈরি হয়ে স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়ল। শুধু বাড়ি থেকে বেরোনোর সময় মনে মনে একবার ভগবানকে ডেকে নিয়ে বলল, আজকে যেন স্কুটিটা ঠাকুর ঠাকুর করে খারাপ না হয়ে যায়, তাহলে আজকেও পৌঁছাতে দেরি হয়ে যাবে। স্কুটিটা এমনিতে ভালো, কিন্তু মাঝে মাঝে একটু গন্ডগোল করে। কতবার ভেবেছে এটা বিক্রি করে নতুন একটা নেবে, কিন্তু প্রতিবারই শ্যামলী বাধা দিয়েছে। এতে নাকি ওর বাবার সঙ্গে কাটানো অনেক স্মৃতি আছে। মাঝে মাঝে অনলেরও শ্বশুর মশাইয়ের জন্য খুব কষ্ট হয়। উনি আজ পর্যন্ত নিজের বউয়ের ওপর কোনো কথা বলতে পারেননি, আর ওনার মেয়েও হয়েছে মায়ের পুরো কার্বন কপি। কিছু বলতে গেলেই হুমকি দেয় বাপের বাড়ি চলে যাবে। যাই হোক, এত সব কিছু ভাবতে ভাবতে ও দিব্যি যাচ্ছিল, কিন্তু ভগবান মনে হয় ওর প্রার্থনা শোনেনি। তাই তো মাঝ রাস্তায় হঠাৎ ওর স্কুটিটা বন্ধ হয়ে গেল। অনেকবার চেষ্টা করেও কিছুতেই চালু করতে পারল না। অগত্যা ওটাকে ঠেলতে ঠেলতে কিছু দূর যাওয়ার পর একটা দোকান দেখতে পেয়ে সেই দোকানে স্কুটিটাকে ঠিক করিয়ে নিল। পুরো 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পর যদিও বা স্কুটিটা ঠিক হলো, এবার নতুন ঝামেলা শুরু হলো খুচরো নিয়ে। ওর মোট হয়েছে 424 টাকা, কিন্তু ওর কাছে 500 টাকার নোট। আর ওই প্রথম খদ্দের, তাই দোকানদারের কাছেও খুচরো নেই। কিছুক্ষণ অপেক্ষা করলে দোকানদার কারোর থেকে চেয়ে আনতে পারবে, কিন্তু একেই অনেকটা দেরি হয়ে গেছে। এরপর যদি ও আরও অপেক্ষা করে তাহলে হয়তো আজকে ওর চাকরিটাই চলে যাবে। তাই বাকি টাকার মায়া কাটিয়ে ওই টাকায় দোকানদারকে মিষ্টি খেতে বলে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। আরও 1 ঘন্টা পর ও অফিসে এসে পৌঁছালো। অফিসে এসেই হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে দেখল বিক্রম ওর ঘরে নেই। ও মনে মনে ভাবল, তার মানে এখনো মিটিং শেষ হয়নি, আমি বরং এখানেই অপেক্ষা করি। আজকে কপালে কি আছে কে জানে। ডিআইজি স্যারের ফোন পাওয়ার 1 ঘন্টার মধ্যেই বিক্রম চলে এসেছিল। এখনও ডিআইজি অরুণ সান্যালের চেম্বারে বসে আছে, কিন্তু অনলের আসতে দেরি হচ্ছে দেখে বিক্রম মনে মনে ওর ওপর বেশ রেগেই গেল। বিক্রম মনে মনে ভাবল, আজকের মিটিংটা অত্যন্ত জরুরি বলার পরেও অনল সঠিক সময় এসে পৌঁছাতে পারলো না। কি এমন মহান কাজ করছে কে জানে। তারপর এসে তো একগুচ্ছ অজুহাত শোনাবে। ওর এইসব ভাবনার মাঝেই ডিআইজি অরুণ সান্যাল ওনার ঘরে প্রবেশ করলেন। হাতে বেশ কয়েকটা ফাইল দেখে বিক্রম ভাবল এগুলো হয়তো ওই কেস সংক্রান্ত ফাইল। বিক্রম ওনার মুখের দিকে তাকিয়ে দেখল উনি যেন আজকে অন্য দিনের থেকে একটু বেশি গম্ভীর হয়ে আছেন। ওনাকে দেখে বিক্রম উঠে দাঁড়ালো। উনি হাতের ইশারায় ওকে বসতে বলে নিজেও চেয়ারে বসলেন। বিক্রম, তোমাকে যে কেসটার জন্য ডেকেছি এটা একটা অত্যন্ত জরুরি কেস। বাকি আর 5টা কেসের মতো এটা নয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি এটার সমাধান করবে। মনে রেখো, এই কেসটায় ওপরতলার অনেক চাপ আছে। বেশি দেরি হলে কেসটা কিন্তু সিবিআই এর কাছে চলে যাবে, এবং সেটা আমাদের ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত লজ্জাজনক হবে। স্যার, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যাতে কেসটা তাড়াতাড়ি সমাধান করতে পারি। এই কেসটা খুব সাবধানে তোমাকে দেখতে হবে। এর সাথে অনেক নামি দামি মানুষের নাম জড়িয়ে আছে, আর আমি জানি তুমি পারবে। তাই তো তোমাকে এত জরুরি তলব দিয়ে এখানে ডেকে পাঠালাম। আর সময় নষ্ট না করে তোমাকে যা বলার জন্য ডেকেছি সেটাই বলছি। পুরো 3 ঘন্টা ধরে কথাবার্তা হওয়ার পর ও ডিআইজির ঘর থেকে বেরিয়ে দেখল অনল ওর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ওকে এত দেরিতে আসতে দেখে বিক্রমের রাগ হলেও মুখে কিছু বলল না। ওকে ইশারা করে ওর ঘরে আসতে বলে নিজে ভেতরে ঢুকে চেয়ারে বসল। স্যার, আসবো? হ্যাঁ, এসো। ভেতরে ঢুকে অনল কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ওকে বলতে না দিয়ে বিক্রম বলল, তুমি আগে ঠিক করো কাজ করবে নাকি একেবারে ছুটি নিয়ে নেবে। অনল ঠিক এই ভয়টাই পাচ্ছিল। ও অফিসে এসে শুনেছে আজকের মিটিংটা খুব জরুরি ছিল, আর মিটিংটা চলেছে পুরো 3 ঘন্টা ধরে। বিক্রমের মুখটা দেখে ও কোনো রকমে ঢোক গিলে বলল, স্যার, আমি খুবই দুঃখিত দেরি করে আসার জন্য। শোনো, ওসব দুঃখ পেয়ে কোনো লাভ নেই। যেটা জিজ্ঞেস করলাম সেইটার সরাসরি জবাব দাও, কারণ এটা অত্যন্ত জটিল আর জরুরি একটা কেস। এটা সঠিকভাবে তাড়াতাড়ি সমাধান করতে হবে, আর তার জন্য সঠিক সময় অফিসে আসতেও হবে।
তুমি যদি এই রকম দেরি করো তাহলে আমি এই কেসে তোমার জায়গায় অন্য কাউকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেব। না স্যার, এইরকম আর হবে না। ঠিক আছে। স্যার বলছিলাম, ডিআইজি স্যার কেন ডেকেছিলেন? তার আগে তুমি বলো তো, কি এমন মহান কাজ করছিলে যে সঠিক সময় অফিসে আসতে পারলে না? সে অনেক কথা স্যার, অনেকটা সময় লাগবে, পরে বলবো। এখনই বলো। আসলে স্যার আপনি ছুটি নিয়েছিলেন, তাই আমারও কোনো কাজ ছিল না। এই জন্য বউকে বলেছিলাম আজকে একটু আমি নিজের হাতে রান্না করে ওকে খাওয়াবো। কিন্তু আপনার ফোন পেয়ে আমি আমার স্ত্রীকে বললাম আমাকে এখন অফিসে যেতে হবে, তাই আজকে শুধু চিলি চিকেন রান্না করেছি, ভেটকির পাতুরিটা অন্য একদিন করে খাবো। সব শুনে ও কিছু বললো না দেখে আমিও তাড়াতাড়ি স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু রাস্তায় কিছু দূর গিয়েই ওটাও দেখি বিগড়ে গেল। আর এমন এক জায়গায় বিগড়ালো যেখানে আশেপাশে কোনো দোকানও নেই। যাও বা একটা দোকান পেলুম, সে মিস্ত্রি গাড়ি সারাই কম আর বউয়ের ফোন ধরে বেশি। ওই করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। আর তারপরে খুচরোর সমস্যা। তুমি কি জন্ম থেকেই এমন রামবিলাস? বিক্রমের প্রশ্নের মানে বুঝতে না পেরে অনল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো বিক্রমের দিকে। ওরকম করে তাকিয়ে না থেকে চেয়ারে বসো, আর আমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। আমি বেশ বুঝতেই পারছি যে আজ সকাল থেকে তুমি অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছ। ওই জন্য বলি, কাউকে হঠাৎ করে কোনো কথা দেবে না, সে তোমার যত কাছের মানুষই হোক না কেন। পরিস্থিতি সবসময় তোমার অনুকূলে নাও হতে পারে। হ্যাঁ, এবার থেকে এই কথাগুলো মাথায় রাখবো স্যার। কিন্তু স্যার, আপনার প্রশ্নের মানেটা তো ঠিক বুঝলাম না। ছাড়ো ওসব কথা এখন ছাড়ো, পরে কখনো সময় পেলে তোমাকে বোঝাবো। এখন একটা নতুন কেস এসে উপস্থিত হয়েছে, সেটা মন দিয়ে শোনো। ঠিক আছে স্যার, বলুন। তার আগে একটা ডায়েরি আর একটা পেন নিয়ে এসো। যা যা লিখতে বলবো সেগুলো পরপর ডায়েরিতে লিখে রাখবে। ঠিক আছে স্যার। বউবাজারে যে সেন অ্যান্ড জুয়েলার্স আছে, ওখানে কাল রাতে চুরি হয়েছে। স্যার, চুরির কেস লোকাল থানায় না গিয়ে সোজা ডিআইজি স্যারের কাছে চলে গেল? উফ, এই তোমার এক দোষ, পুরো কথা না শুনে আগেই সিদ্ধান্তে চলে যাও। সরি স্যার। শুধু চুরির কেস হলে ওটাকে লোকাল থানায় সামলে নিতে পারতো, এটা তো এতদিনে বুঝেছ। ডিআইজি স্যারের কাছে এসেছে, তার মানে আরও অন্য কোনো ব্যাপার আছে। এবার সেটা মন দিয়ে শোনো, আর আমার বলা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ মাঝপথে থামিয়ে আর কোনো উদ্ভট প্রশ্ন করবে না, ঠিক আছে? অনল আর মুখে কিছু বলল না, শুধু ঘাড় হেলিয়ে সায় দিল। বিক্রম আবার শুরু করলো। ওখানে শুধু চুরি হয়নি, তার সাথে ওখানে একটা খুনও হয়েছে। আর যে মেয়েটি খুন হয়েছে সে কোনো সাধারণ মেয়ে নয়, একজন খুব বিখ্যাত মডেল, তার নাম স্নেহা সেন। ম্যাগাজিনে ওর ছবি দেখে থাকবে হয়তো। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, এই চুরির ঘটনার ঠিক 2 ঘন্টা আগে একটা ফ্যাশন শো থেকে হঠাৎ সে নিখোঁজ হয়ে গিয়েছিল। আর ওকে যখন পাওয়া যায় তখন ও মৃত। তাহলে বুঝতেই পারছো কেসটা অতটা সাধারণ নয় যতটা তুমি ভাবছিলে। ঠিক বলেছেন স্যার। তুমি একটা কাজ করো, ওই এলাকাটা যে থানার আন্ডারে পড়ে সেখানে একবার গিয়ে কেসটা কতদূর কি দাঁড়িয়েছে তার খোঁজ খবর নাও। আর স্নেহার ব্যাপারে আরও তথ্য জোগাড় করো। তোমার কোনো বিশ্বস্ত লোককে লাগিয়ে দাও। ছোট থেকে ছোট সমস্ত তথ্য আমার চাই। তাড়াতাড়ি আসবে, অনেক কাজ কিন্তু সময় খুব কম। ডিআইজি স্যারের কড়া নির্দেশ, যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটার সমাধান করতেই হবে, নাহলে কেসটা সিবিআই এর হাতে চলে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এক্ষুনি বেরিয়েই সব খোঁজ খবর নিচ্ছি। অনল চলে গেলে বিক্রম ডিআইজি স্যারের দেওয়া ফাইলগুলো আবার ভালো করে দেখতে লাগলো। শ্যামলীর ফোনটা ওদের শোবার ঘরে অনেকক্ষণ ধরে বেজে যাচ্ছিল। প্রথমে ভেবেছিল কোম্পানি হয়তো ফোন করেছে কোনো বিশেষ অফারের জন্য, তাই ও আর উঠে গিয়ে ফোনটা ধরেনি। কিন্তু পরপর 3 বার বাজায় ও বাধ্য হয়ে উঠে গেল ফোনটা ধরার জন্য। ফোনটা ধরতেই ও প্রান্ত থেকে ওর মায়ের গলা ভেসে এলো। কি রে শালু, তুই এতক্ষণ পরে ফোন ধরলি? কিছু করছিলিস নাকি? হ্যাঁ, আরে এই সবে খেতে বসেছিলাম, আর ফোনটা শোবার ঘরে রাখা ছিল, তাই উঠে এসে ধরতে দেরি হলো। ও, তা তুই খেয়ে নে, আমি পরে ফোন করছি। না মা, আমি খেতে খেতেই কথা বলছি।
এমনিতেও তো একা একা খাচ্ছিলাম, তোমার সাথে কথা বললে ভালো লাগবে। কেন রে, সকালেই তো বললি যে আজকে নাকি জামাই তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবে, ওর এখন ছুটি আছে, তাই এখনো সব আয়োজন করেছে। তাহলে তুই একা একা খাচ্ছিস কেন? আর বলো না, তোমার জামাইয়ের কাজটাই তো ওরকম, হঠাৎ করে কখন কাজ চলে আসবে আগে থেকে বোঝাই যায় না। ওর বস ফোন করে ডাকলো আর উনিও হন্তদন্ত হয়ে ছুটলেন। এ বাবা, আমি ভাবলাম এখন ছুটি আছে, সেই সুযোগে তোদেরকে নিমন্ত্রণ করে একদিন খাওয়াবো। ওসব এখন ভুলে যাও। ঠিকই বলেছিস, পরে না হয় একদিন খাওয়াবো। এই শোন, ওর জামাই ষষ্ঠীতে ছুটি আছে তো? কি যে বলো না মা তুমি, ওদের আবার এসব কিছু আছে নাকি? যতদিন কোনো কেসের সমাধান না হবে ততদিন কোনো ছুটিও নেই, শান্তিও নেই। সে যদি ছুটি না থাকে তাহলে তো তোরা আসবি না, আমরাই বরং তোদের ওখানে চলে যাব। ওসবের এখনো 1 সপ্তাহ বাকি আছে। এখন আমি যেটা বলছি সেটা শোনো। হ্যাঁ বল। আমি ভাবছিলাম যদি 2-3 দিনের জন্য আমি তোমাদের ওখানে গিয়ে থাকি। কিন্তু তুই এখানে চলে এলে জামাইয়ের খাওয়া দাওয়ার কি হবে রে? তাও ঠিক, তাহলে বরং আমরাই চলে যাই তোদের ওখানে, একেবারে জামাই ষষ্ঠী কাটিয়ে আমরা ফিরে আসব। আচ্ছা তাই করো তাহলে। ফোনটা রেখে দিয়ে শ্যামলী খাওয়ার প্লেটগুলো রান্নাঘরের বেসিনে রেখে দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 3টে বাজে। তাই ও ঠিক করলো এখন আর ঘুমাবে না। সময় কাটানোর জন্য ফেসবুক দেখতে লাগলো। ফেসবুকটা স্ক্রোল করতে করতে হঠাৎ একটা পোস্টে এসে ও থমকে গেল। খুব মন দিয়ে লেখাটা পড়ল। বিখ্যাত মডেল স্নেহা সেনের রহস্যজনক মৃত্যু। পুরো খবরটা পড়ার জন্য পোস্টটায় ক্লিক করলো। তারপর লেখাটা পড়তে শুরু করলো। কাল রাতে একটা ফ্যাশন শো থেকে হঠাৎ করেই স্নেহা উধাও হয়ে গিয়েছিল। প্রথমে সবাই ভেবেছিল স্নেহা হয়তো কোনো কারণে কোথাও গেছে, কিন্তু ফোনে না পাওয়ায় ফ্যাশন শো কর্তৃপক্ষ পুলিশে একটা রিপোর্ট লেখানোর কথা ভাবে। কিন্তু 24 ঘন্টা না গেলে রিপোর্ট লেখানো যাবে না বলে তারা আর কাল রাতে কিছু করেনি। আজ সকালে একটা গয়নার দোকানে ওর মৃতদেহ পাওয়া যায়। খবরটা এতটা পড়েই শ্যামলী পুরো অবাক হয়ে গেছে। শ্যামলীর খুব পছন্দের মডেল ছিল স্নেহা। ওর সব সাক্ষাৎকার খুঁটিয়ে পড়ত। এই তো কয়েকদিন আগেও স্নেহার একটা সাক্ষাৎকার বেরিয়েছিল, ও নাকি এবার সিনেমা করবে। তার এরকম হঠাৎ মৃত্যুতে হতবাক হওয়াটাই স্বাভাবিক। ও একবার অনলকে ফোন করল, কিন্তু রিং বেজে বেজে ফোনটা কেটে গেল। ফাইলগুলো দেখতে দেখতে বিক্রমের অনেকগুলো জায়গায় খটকা লাগলো। ও তাই ঠিক করলো সব শুরু থেকে খোঁজ খবর নেবে। তাই ও ওর পুরনো এক বিশ্বস্ত লোককে ফোন করল। কিছুক্ষণ ফোন বেজে যাওয়ার পর ও প্রান্ত থেকে তার গলা শোনা গেল। নমস্কার স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, তা তুই কি করছিস আজকাল? এই তো স্যার, আপনার দয়ায় ভালোই আছি। চাউমিনের দোকানটাও এখন ভালোই চলছে। বাহ, বেশ বেশ। শোন, আমার একটা কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। কতগুলো ফটো পাঠাচ্ছে বুঝলি, এদের ব্যাপারে সমস্ত খবর, মানে ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু আমার জানা চাই। আর এখন থেকে এদের উপর নজরও রাখতে হবে, কে কখন কোথায় যাচ্ছে, কি করছে, সব কিছু। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি, আপনি কোনো চিন্তা করবেন না। ফোনটা কেটে দিয়ে বিক্রম রঘুকে ছবিগুলো পাঠিয়ে দিল। রঘুর সাথে বিক্রমের পরিচয়টা খুব অদ্ভুতভাবে হয়েছিল। একদিন বিক্রম অনেক রাত করে বাড়ি ফিরছিল। তখন সবে সবে এই ফ্ল্যাটে এসেছে। সঙ্গে গাড়ি না থাকায় অফিসের গাড়ি ওকে রাস্তার মোড় পর্যন্ত ছেড়ে দিয়ে গেছে, বাকিটা হেঁটেই ফিরছিল। হঠাৎ অনেকগুলো লোকের চিৎকার চেঁচামেচি শুনে সেদিকে এগিয়ে গিয়ে দেখে পাড়ার কতগুলো লোক একটা ছেলেকে ধরে বেধড়ক মারছে। ছেলেটা নাকি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। সেদিন কোনো রকমে ওই লোকগুলোকে শান্ত করে নিজের পরিচয় দিয়ে ওদের হাত থেকে ওকে ছাড়িয়ে নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছিল।
বিক্রম যে পুলিশ সেটা শুনে রঘু প্রথমে তো খুব ঘাবড়ে গিয়েছিল, কিন্তু থানায় না নিয়ে গিয়ে নিজের ফ্ল্যাটে নিয়ে আসায় একটু অবাক হয়েছিল। এরপর বিক্রম ওকে জিজ্ঞেস করেছিল, এই লাইনে তো তুই নতুন, কতদিন হলো এসেছিস, আর হঠাৎ এই লাইনেই বা কেন? বিক্রমের প্রশ্ন শুনে প্রথমে রঘু চমকালেও কিছুক্ষণ পর ধীরে ধীরে বলেছিল, বাড়িতে অসুস্থ মা আছে, বাবা নেই, একটা ছোট বোন আছে। তাই তুই সব ছেড়ে চুরি করবি? অনেকদিন ভালো করে খাওয়া দাওয়া হয়নি স্যার, মায়ের ওষুধ কেনার টাকা নেই, তাই। কোনো কাজ করতে পারতিস? কেউ কাজ না দিলে কি করব স্যার? কেউ কাজ দিলে করবি? রঘু মুখে কিছু না বলে শুধু ঘাড় নেড়েছিল। বিক্রম কিছু টাকা ওর হাতে দিয়ে বলেছিল, এনে এই টাকাগুলো নিয়ে এখন বাড়ি যা, ওষুধ খাবার সব কিনে নিস, আর কালকে আমার কাছে একবার আসবি, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, মনে থাকবে। রঘু চলে যাওয়ার আগে বিক্রমকে বলল, একটা কথা জিজ্ঞাসা করব স্যার। কি বল? আপনি কি করে জানলেন আমি এই লাইনে নতুন? দুটো কারণে জেনেছি। প্রথমত, এই সন্ধেবেলায় সচরাচর কোনো ওস্তাদ চোর চুরি করবার বোকামি করে না, যেখানে বাড়িতে লোক রয়েছে। দ্বিতীয়ত, তুই যদি ওস্তাদ হতিস তাহলে এত সহজে ধরা পড়তিস না। যা, এবার বাড়ি যা। পরের দিন সকালবেলা রঘু ওর কাছে এলো। ও রঘুকে নিয়ে যায় একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা ওর বন্ধুর হওয়ায় সেখানে বলে ওকে কাজে ঢুকিয়ে দেয়। তার সাথে এটাও বলে, এখানে মন দিয়ে কাজ করবি, আর আমি যখন ফোন করে ডাকবো তখন চলে আসবি। কথা শেষ করে ওর হাতে একটা ফোন ধরিয়ে দেয়। তারপর দেখতে দেখতে 5 বছর কেটে গেছে। এখন রঘু নিজেই একটা ফাস্ট ফুডের দোকান খুলেছে, আর বিক্রম যখন যার খবর জোগাড় করতে বলেছে তখনই সেটা জোগাড় করে এনে দিয়েছে। ধুর, সে কখন থেকে ফোন করছি, একবারও ফোনটা ধরলো না। শ্যামলী এই নিয়ে প্রায় 15 বার অনলকে ফোন করেছে, কিন্তু অনল একবারও ফোন ধরেনি। তাই ও এবার একটা মেসেজ করলো, ফোনটা একটু ধরো, জরুরি কথা আছে। সঙ্গে সঙ্গে রিপ্লাই আসে, আজকে কাজের খুব চাপ, একটা জরুরি কেস এসেছে, পরে কথা বলবো। ফোনটা রেখে দিয়ে শ্যামলী রান্নাঘরের দিকে পা বাড়ালো। শ্যামলীকে মেসেজ করে ফোনটা পকেটে ঢুকিয়ে অমল বিক্রমের কেবিনে আসে। স্যার, আসবো? বিক্রম এতক্ষণ অনলের জন্যই অপেক্ষা করছিল। ওকে আসতে দেখে ও বলল, হ্যাঁ এসো, বসো। কদ্দূর কি হয়েছে তাড়াতাড়ি বলো। চেয়ারে বসতে বসতে অমল বলল, এখনো পর্যন্ত চুরির সন্দেহে ওরা একজনকে গ্রেফতার করেছে। তারপরে কেসটা আমাদের হাতে চলে আসায় আর ওরা এই ব্যাপারে এগোয়নি। কাকে গ্রেফতার করেছে? দোকানে রাতে যে পাহারা দেয়, মানে ওই সিকিউরিটি গার্ডটাকে, তাই তো? আপনি কি করে জানলেন? এটা তো খুব সাধারণ ব্যাপার। চুরি হলে আগে দোকানের সিকিউরিটি গার্ডকেই ধরবে। হ্যাঁ, সেটা ঠিক স্যার। তো মৃতদেহ প্রথম কে দেখেছে? ওই সিকিউরিটি গার্ডটাই। ওই তো পুলিশে আর দোকানের মালিককে ফোন করে খবর দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তো তুমি একটা কাজ করো, সেন অ্যান্ড জুয়েলার্সের মালিক রজতাভ সেনের সঙ্গে দেখা করো। ওনার থেকে দেখো কিছু জানা যায় কিনা। লোকাল পুলিশের দেওয়া ফাইলটাতে তথ্য খুবই কম, হয়তো ওরা বেশি সময় পায়নি বলে বেশি তথ্য দিতে পারেনি। তো ওনার থেকে সব কিছু জেনে নিয়ে আমাকে বলবে। ঠিক আছে স্যার। এখন চলো, বেরোনো যাক। আমাকে ওই ফ্যাশন শো যেখানে হচ্ছিল সেখানে নামিয়ে দিও, তোমার যাওয়ার পথেই পড়বে। আর শোনো, তুমিই তোমার কাজ শেষ করে চলে যেও, বিকেলে আমার বাড়ি এসে রিপোর্ট করবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওরা দুজনে গাড়ি করে বেরিয়ে গেল। প্রায় 3 ঘন্টা গাড়িতে যাওয়ার পর ওদের গাড়িটা কলাকৃত অডিটোরিয়ামের সামনে এসে দাঁড়ালো। এখানেই কাল সন্ধ্যায় ফ্যাশন শো এর আয়োজন করা হয়েছিল। অনলোকে নামিয়ে দিয়ে চলে গেল। বিক্রম এখানে আসার আগে ওর ইউনিফর্ম চেঞ্জ করে সাধারণ পোশাক পরে নিয়েছিল, তাই এখানে সেরকমভাবে ওকে কেউ চিনতে পারছে না। ও গেট দিয়ে ভেতরে ঢুকল।
দূর থেকে একটা ছেলেকে আসতে দেখে বিক্রম তাকে হাত নেড়ে কাছে ডেকে জিজ্ঞেস করলো, ও ভাই, বলছি ফ্যাশন শোয়ে নাকি গন্ডগোল হয়েছে শুনলাম, তো ব্যাপারটা কি, একটু খুলে বলা যাবে? ছেলেটি কিছুক্ষণ ওকে ভালো করে দেখে নিয়ে বলল, আপনি কি কোনো সংবাদপত্র থেকে এসেছেন? দেখুন, আমি না সত্যি কিছু জানি না। বিক্রম এবার গলার স্বর আরও কিছুটা নামিয়ে বলল, আরে না না, আমি কোনো নিউজ পেপার থেকে আসিনি, আমি তো এমনিই জিজ্ঞাসা করছিলাম। বিক্রম কথাটা শেষ করে একটা 100 টাকার নোট ছেলেটার পকেটে গুজে দিয়ে বলল, আচ্ছা, কালকে এখানে ঠিক কি হয়েছিল বলো তো? আমি তো স্যার সেরকম কিছু জানি না। আমি এখানে শুধু চা, বিড়ি, সিগারেট যার যেটা লাগে এনে দিই। রাতুল স্যার সমস্ত কিছু আপনাকে বলতে পারবে। রাতুল কে? উনি কুশল স্যারের ম্যানেজার। উনি এই সব কিছু দেখভাল করেন। আচ্ছা, তাকে কোথায় পাওয়া যাবে? এখন তো উনি এখানেই আছেন। স্যার, আপনি ওই গেট দিয়ে ভিতরে চলে যান, প্রথম যে ঘরটা পড়বে সেটাই রাতুল স্যারের। ছেলেটা চলে গেলে বিক্রম ওর নির্দেশ মতো ভিতরে চলে যায়। প্রথম ঘরের দরজায় টোকা দিতেই ভেতর থেকে গলার স্বর ভেসে আসে, ভিতরে আসুন। বিক্রমকে দেখে রাতুল প্রথমে অবাক হয়ে যায়, তারপর বিরক্ত হয়ে প্রশ্ন করে, আপনি কে? কোনো মিডিয়ার লোক নাকি? দেখুন, এখন কারোর সাথে কথা বলার মতো অবস্থা আমার নেই। এখানকার ম্যানেজার রাতুল দত্ত প্রথমে কথা বলতে না চাইলে বিক্রম ওর আইডি কার্ডটা দেখায়। সেটা দেখে রাতুল ওকে চেয়ারে বসতে বলে। ওর পরিচয় জানার পর আর না করার সাহস পায়নি। আমার আপনার কাছে কয়েকটা ব্যাপারে জিজ্ঞাসা ছিল। বলুন, কি জানতে চান? এই ফ্যাশন শোটা কারা আয়োজন করেছিল? তাদের ব্যাপারে যা যা জানেন সবটাই আমাকে বলুন। রাতুল জলের গ্লাসে একটা চুমুক দিয়ে রুমালে মুখটা মুছে বলতে শুরু করলো, এই ফ্যাশন শোটা রায় অ্যান্ড রায় গার্মেন্টস আয়োজন করেছিল। এই গার্মেন্টস কোম্পানিটার মালিক হচ্ছে মিস্টার কুশল রায়। আগে অবশ্য এটা ওনাদের পারিবারিক ব্যবসা ছিল, কিন্তু গত 2 বছর ধরে এটার একচ্ছত্র মালিক হচ্ছে কুশল বাবুই। 2 বছর আগে ওনাদের বাবা মানে হরিহরণ বাবু মারা যান। তারপরে ওনারা 2 ভাই কুশল আর কুন্তল দুজনে এই ব্যবসাটা ভাগাভাগি করে নেন। যদিও ওনারা সবাই এখনও ওই বাড়িতেই থাকেন, কারণ বাড়িটা ওনার মায়ের নামে, আর ননিবালা দেবী চান না ওনার ছেলেরা কেউ ওনার থেকে দূরে থাকুক, তাই ওনারাও সপরিবারে এখনও একসাথেই থাকেন। কুশলবাবুর একটি ছেলে রাহুল রায়, সেও নিজের পড়াশোনা শেষ করে এখন বাবার সাথে ব্যবসা সামলাচ্ছে। কুন্তলবাবুর একটি মেয়ে আছেন দিটি রায়, এই বছর সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তবে কুশলবাবুর ব্যবসা বেশ রমরমিয়ে চললেও কুন্তলবাবুর ব্যবসা 1 বছর ধরে ভালো চলছে না। এই জন্য দাদার কাছে সাহায্যও চেয়েছিলেন, কিন্তু সেরকম কোনো সুবিধা হয়নি। আর কি থামলেন কেন, বলুন। এই ফ্যাশন শোটা কুশলবাবুর জন্য খুব জরুরি ছিল। এটা ঠিকঠাক হলে উনি একটা বিশাল বড় টাকার অর্ডার পেতেন। তাই এরকম একটা অঘটন ঘটে যাওয়ায় উনি খুব আঘাত পেয়েছেন। এর থেকে বেশি আর কিছু আমি জানি না। ম্যানেজারের সাথে কথা বলে আর বেশি কিছু জানা গেল না, কারণ রাতুল ঘটনার সময় স্টেজের সামনেই ছিল। তাই কখন কি করে স্নেহা এখান থেকে বেরিয়েছে সেটাও জানে না। তাই বিক্রম জিজ্ঞেস করলো, সেদিন তাহলে স্নেহার নিখোঁজ হওয়ার খবরটা সবাই কি করে জানলো? আমাদের এখানকার একজন স্টাফ পুরো ঘটনাটা জানিয়েছিল। তাহলে তাকে একবার ডাকুন, আমি তার সাথে কথা বলবো। রাতুল ফোন করে কাউকে একটা ওর ঘরে আসতে বলল। কিছুক্ষণ পর একটা বছর 26-এর মেয়ে রাতুলের ঘরে প্রবেশ করলো। রাতুল ওকে দেখিয়ে বিক্রমকে বলল, স্যার, এ হলো মিতালি দাস। বিক্রম ঘাড় ঘুরিয়ে দেখল একটা ছিপছিপে চেহারার শ্যামলা বর্ণের মেয়ে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বিক্রম বলল, তুমি এই চেয়ারটায় বসো। মেয়েটি আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে থাকলো। রাতুল আরও কিছু বলতে যাচ্ছিল, বিক্রম ওকে থামিয়ে দিয়ে বাইরে যেতে বলল। তুমি এই চেয়ারটায় বসো। মিতালি, ভয় পেও না, আমি শুধু কয়েকটা প্রশ্ন করব, তার ঠিক ঠিক উত্তর দাও। মিতালি শুধু ঘাড় নেড়ে সায় দিল। সেদিন তুমি ঠিক কি কি দেখেছিলে বলো তো? মিতালি এবার ধীরে ধীরে বলল, আমি যা দেখেছি
সব পুলিশকে আগেই বলে দিয়েছি। তাও আমাকে আরেকবার বলো। আচ্ছা ছাড়ো, আমি তোমাকে একা করে প্রশ্ন করছি। প্রথমে বলো, তোমাকে এখানে কি কাজ করতে হয়? স্যার, আমার কাজ হচ্ছে যে সমস্ত মডেলরা র্যাম্পে হাঁটবে তাদের নামের একটা লিস্ট বানিয়ে সেই অনুযায়ী ওনাদের এক এক করে ডাকা। আচ্ছা, সেদিন স্নেহাকেও ডেকেছিলে? হ্যাঁ, আমি ওনাকে 10 মিনিট আগে একবার বলে গিয়েছিলাম। উনি তখন মেকআপ রুমের ভেতর থেকেই সাড়া দিয়েছিলেন। তুমি ভেতরে যাওনি? না, আসলে ম্যাডাম সবসময় দরজা বন্ধ রাখতেন, আর ওনার ঘরের ভিতরে যাওয়াটা উনি ঠিক পছন্দ করতেন না, তাই আমরা ঘরের বাইরে থেকেই ওনার সঙ্গে কথা বলতাম। আচ্ছা বেশ, তারপর আমি আবার স্টেজের সামনে চলে গিয়েছিলাম, কিন্তু অনেকটা সময় হয়ে গেলেও সেদিন যখন স্নেহা ম্যাডাম র্যাম্পে হাঁটার জন্য আসছিলেন না, তখন আমি ওনাকে আবার ডাকতে গিয়েছিলাম। তখন দরজা খোলা থাকায় আমি ভেতরে ঢুকে পড়ি, কিন্তু কি? কিন্তু উনি তখন কারোর সাথে ফোনে কথা বলছিলেন। আমাকে ঘরে দেখে খুব রেগে যান, চিৎকার করে আমাকে ঘর থেকে বেরিয়ে যেতেও বলেন। তারপর? আমি বেরিয়ে চলে যাই, সবটা ম্যানেজার স্যারকে জানাই। তারপর আমি আর উনি দুজনে আসি। আমরা এসে দেখি দরজা বন্ধ। তখন আমরা দরজায় ধাক্কা দিয়ে ওনাকে ডাকি। অনেক ডাকাডাকি করেও যখন দরজা খুললেন না, তখন ম্যানেজার স্যার দরজা ভেঙে ভেতরে ঢোকেন। কিন্তু ভেতরে গিয়ে দেখি স্নেহা ম্যাডাম ওখানে নেই, আর উনি যে ঘরটায় ছিলেন সেই ঘরের পেছনের দিকের দরজাটা খোলা ছিল। এর থেকে বেশি আর আমি কিছু জানি না। আচ্ছা, ফোনে কি কথা হচ্ছিল তুমি কিছু শুনেছিলে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আসতে পারো, আর ম্যানেজার বাবুকে একটু পাঠিয়ে দাও। রাতুল এলে বিক্রম ওকে জিজ্ঞেস করে, সেদিন স্নেহার ব্যবহারে কিছু অস্বাভাবিক লক্ষ্য করেছিলেন? রাতুল অনেক ভেবে বলল, দেখুন, একটা অস্বাভাবিক ব্যাপার তো হয়েছিল, জানি না সেটা কেসের জন্য কতটা জরুরি। আপনি বলুন, ঠিক কি হয়েছিল? স্নেহার সাথে আমরা এর আগেও অনেক কাজ করেছি। ও সবসময় সবার প্রথমে র্যাম্পে হাঁটতে চাইতো। আসলে যাতে সবাই ওকে সবার প্রথমে দেখতে পায়, তাই জন্যই ও সবসময় আগেই থাকতে চাইতো। কিন্তু সেদিন হঠাৎ আমাকে বলল ও সেদিন সবার শেষে হাঁটবে। আচ্ছা, স্নেহার ব্যাপারে আর কিছু বলতে পারবেন? দেখুন, ওর ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলতে পারবো না আমি, তবে কাজের দিক থেকে ভীষণ ভালো। সবসময় টাইমে আসতো, কখনো দেরি করতো না, আর এমনিতে ও খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিল। আচ্ছা, ধন্যবাদ রাতুলবাবু। বিক্রম ওখান থেকে বেরিয়ে অনলকে ফোন করে বলে স্নেহার ফোনের কল ডিটেলসটা নিয়ে বিকেলে ওর বাড়িতে আসতে। ফোনটা রেখে একটা ট্যাক্সি নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে ঢোকার আগে মোড়ের দোকান থেকে কিছু খাবার কিনে নেয়। বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে হাত মুখ ধুয়ে ল্যাপটপটা নিয়ে বসে। চুরি হওয়া দোকানের ফটোগুলো ভালো করে দেখে নেয়। তারপর দোকানের শেষ কয়েকদিনের সিসিটিভি ফুটেজ ল্যাপটপে চালিয়ে খুব মনোযোগ সহকারে দেখতে থাকে। হঠাৎ একটা জায়গায় গিয়ে ওর চোখটা আটকে যায়। সন্ধ্যাবেলা কলিং বেলের আওয়াজ শুনে বিক্রম ল্যাপটপটা বন্ধ করে দরজা খুলতে গিয়ে দেখে অনল এসেছে। ওকে ভেতরে বসতে বলে বিক্রম রান্নাঘরে গেল কফি বানানোর জন্য। তারপর কফি নিয়ে এসে টেবিলে রেখে সোফায় এসে বসল। ওকে কফি বানাতে দেখে অনল জিজ্ঞেস করল, স্যার, রামু কোথায়? কেন, ওর সাথে তোমার কোনো দরকার ছিল নাকি? না না স্যার, আপনি কপি করে নিয়ে এলেন না, তাই জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা, তাই বলো। ওকে একটু দেশের বাড়ি পাঠিয়েছি, 2-1 দিন পরেই চলে আসবে। স্যার, তাহলে তো আপনার খাওয়া দাওয়ায় খুব অসুবিধে হচ্ছে। আমাকে বললে আমি বাড়ি থেকে আপনার রাতের খাবারটা নিয়ে আসতাম। আরে ওসব কিচ্ছু করতে হবে না, আমি দোকান থেকে খাবার আনিয়ে নেব। স্যার, একটা কথা বলবো? এতক্ষণ তো অনুমতি ছাড়াই কত কিছু বলে ফেললে, এখন আবার অনুমতি নিয়ে শুধু শুধু দেরি করছো কেন? তাড়াতাড়ি বলে ফেলো, কি বলতে চাও? অনল ঢোক গিলে বলল, আপনি একটা বিয়ে করে নিন স্যার, তাহলে আর দেখবেন কোনো অসুবিধে হবে না।
অনলের কথা শুনে বিক্রম কিছুক্ষণ চুপ থেকে হা হা করে হেসে উঠে বলল, রামুও তাই বলে, কিন্তু আমি এখন এই সমস্ত থেকে আপাতত সহস্র মাইল দূরে থাকতেই পছন্দ করছি, না হলে আমার অবস্থাও তোমার মতোই হতো। তারপর বলো, কি কি খবর পেলে? স্যার, দোকান থেকে অনেক টাকার গহনা চুরি হয়েছে, আর ওই সিকিউরিটিকে পুলিশ গ্রেফতার করে জেরা করছে। কিন্তু ওর খুব সহ্য ক্ষমতা। কেন? লোকাল থানায় ফোন করে জানলাম, পুলিশের জেরায় এত মার খেয়েও কিছুতেই মুখ খুলছে না, শুধু বারবার একটাই কথা বলে যাচ্ছে, ও কিছু নাকি জানে না। হয়তো ও সত্যি কথাই বলছে। মানে? অনলের প্রশ্নের উত্তর না দিয়ে বিক্রম আবার জিজ্ঞেস করল, আর কি খবর পেয়েছো? স্যার, রজতাভ সেনের সাথে কথা বললাম, ওনার ছেলের সাথেও কথা বললাম, কিন্তু আমার ওনার ছেলে রণজয়কে কেমন যেন গোলমালে লাগলো। মানে? বাবার সাথে বোধহয় সম্পর্ক ভালো নয়। দোকানের চুরি নিয়ে ওর যেন কোনো মাথা ব্যথাই নেই, বরং পুলিশকে উল্টে এটা বলেছে যে শিবু নাকি চুরিটা করেনি। শিবুকে? ও সরি স্যার, আপনাকে বলা হয়নি, ওই সিকিউরিটি গার্ডের নাম হচ্ছে শিবু গাইন। আর একটা কথা। কি? আরে এরকম ইনস্টলমেন্টে কথা বলছো কেন? যা বলার একেবারেই বলো। যে মেয়েটি খুন হয়েছে, মানে মডেল স্নেহার নাকি খুব বড় ভক্ত ছিল ওই শিবু। চুরির দিন ওই মেয়েটাকে দোকানেও দেখেছিল নাকি, ঠিক রাত 1টার সময়। অত রাতে? নেশা টেশা করে নাকি শিবু? সে তো করেই। সিসিটিভি ফুটেজ দেখেছো? নেই স্যার, আসলে রোজ রাতে ঠিক 1টার সময় শিবু দোকানের কিছু সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয়, যাতে কেউ ওকে মদ খেতে ধরে না ফেলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা ও স্বীকার করেছে? প্রথমে করেনি, তারপর স্বীকার না করে আর কোনো উপায় ছিল না, কারণ দোকানের অন্য একটা ক্যামেরায় ওর এসব কীর্তি ধরা পড়েছে। সাব্বাস রামবিলাস, তুমি তো দারুণ খবর সংগ্রহ করেছো। কিন্তু অনেকগুলো ব্যাপার এখনো কিন্তু পরিষ্কার নয়। কি স্যার? যেমন ধরো, এই মডেল স্নেহা হঠাৎ করেই নিখোঁজ হলো কেন? কেউ কেউ ওকে অপহরণ করেছিল? আর যদি সেটা কেউ করেও থাকে, তাহলে খুনটা করলো কে? ওর পরিবারের কাছে টাকা চাইলেই তো হয়ে যেত। আর সব থেকে গোলমেলে ব্যাপারটা কি বলতো? অনল এবার বলল, মৃতদেহটা ফ্যাশন শো থেকে এত দূরে সেন অ্যান্ড সন্স জুয়েলারি দোকানেই কেন পাওয়া গেল? সাব্বাস রামবিলাস, মানে তোমাকে যতটা বোকা মনে হয়, তুমি কিন্তু অতটা বোকা নও। ধন্যবাদ স্যার। আপনাকে একটা কথা বলবো? বলো। মানে আমি রামবিলাস নই, আমি জানি তুমি অনল, যার চেহারাটা মোটেই নয় গোল গোল। আচ্ছা, রজতাভ বাবুর থেকে গয়নার ফটোটা এনেছো? হ্যাঁ স্যার। অনল অনেকগুলো ছবি বিক্রমের হাতে দেয়। বিক্রম ছবিগুলো ভালো করে দেখে অনলকে জিজ্ঞেস করল, ছবিগুলো তুমি দেখেছো? হ্যাঁ স্যার। তোমার কোনো খটকা লাগেনি? অনল বড় বড় চোখ করে বলল, কেন স্যার, গয়নাগুলো নকল নাকি? আরে সেটা বলছি না, আর গয়নাগুলো নকল কিনা সেটা ছবি দেখে কি করে বলবো? তার জন্য তো গয়নাগুলো আগে উদ্ধার করতে হবে নাকি? তাহলে খটকাটা কি স্যার? খটকাটা হলো এই যে এখন তো বিয়ের মরশুম না, তা সত্ত্বেও রজতাভবাবু এতগুলো টাকার গয়না দোকানে কেন রেখেছিলেন? সাধারণত গয়নার ব্যবসায়ীরা বিয়ের মরশুমেই এত টাকার গয়না দোকানে রাখেন। তাহলে কি স্যার এত টাকার গয়না দোকানে রাখার পিছনে ওনার অন্য কোনো উদ্দেশ্য ছিল? মনে তো তাই হচ্ছে। তুমি একটা খোঁজ খবর নিয়ে দেখো তো, ওনার ব্যবসা এদিনে কেমন চলছিল। ঠিক আছে স্যার। আর স্নেহাকে রজতাভবাবু চিনতেন কিনা কিছু বলেছেন? না, উনি স্নেহাকে চিনতেন না, আর ওর মৃতদেহ ওনার দোকানে পাওয়ায় উনি খুব অবাকই হয়েছিলেন। আরও কয়েকটা ব্যাপারে জটগুলো এখনো খুলছে না ঠিক। কি স্যার? সেটা হলো, সোনার ব্যবসায়ী রজতাভ সেনের সাথে মডেল স্নেহার যোগসূত্রটা ঠিক কোথায় ছিল, আর এই চুরি আর খুন, এই দুটোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে? এই জটগুলো খুলে গেলে কেসের একটা নতুন দিক সামনে আসবে। তোমাকে যে বলেছিলাম স্নেহার কল ডিটেলস আনতে, এনেছো? এই তো স্যার। কল ডিটেলসটা ভালো করে দেখতে গিয়ে বিক্রম দেখল, ঘটনার দিন সন্ধ্যাবেলা একটা নাম্বার থেকে স্নেহাকে অনেকবার ফোন করা হয়েছিল।
আরেকটা নাম্বারও রয়েছে যেটায় স্নেহাও অনেকবার ফোন করেছিল। নাম্বার দুটো অনলকে দেখিয়ে বলল, এই দুটো নম্বরের মালিকের খোঁজ করো। ফ্যাশন শোয়ের মেয়েটাও বলছিল স্নেহা কার সাথে নাকি সেদিন ফোনে কথা বলছিল। ঠিক আছে স্যার। অনল চলে গেলে বিক্রম দরজা বন্ধ করে আবার ল্যাপটপটা নিয়ে বসল। যেই জায়গাটায় ওর খটকা লাগছিল সেই জায়গাটা আবার ভালো করে দেখতে লাগলো। তারপর কি মনে হতে ফ্যাশন শোয়ের ম্যানেজার রাতুলকে ফোন করল। ফোনটা অনেকক্ষণ বেজে যাওয়ার পর ও প্রান্ত থেকে শুনতে পেল। হ্যাঁ নমস্কার স্যার, বলুন। নমস্কার রাতুলবাবু, এই সময় আপনাকে ফোন করার জন্য আমি খুব দুঃখিত। আসলে আপনার কাছ থেকে আমার একটু সাহায্যের দরকার ছিল। হ্যাঁ স্যার বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাকে কুশলবাবু আর ওনার ভাই কুন্তলবাবুর পরিবারের যদি একটা ছবি দিতে পারেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই দিতে পারবো। গত বছর হালখাতার অনুষ্ঠানে তোলা একটা ছবি আমার কাছে আছে, আমি ওটাই আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বিক্রম ফোনটা রেখে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই ওর ফোনে একটা ছবি আসে। ও ছবিটা ভালো করে দেখে নিয়ে আবার ল্যাপটপে ফুটেজটায় দেখল। এতক্ষণে ও বুঝতে পারল ওর খটকা লাগার আসল কারণটা। সিসিটিভি ফুটেজে যে লোকটাকে দোকানে ঢুকতে দেখা যাচ্ছে সে আর কেউ নয়, কুশলবাবুর ভাই কুন্তল রায়। বিক্রম সঙ্গে সঙ্গে অনলকে ফোন করল। এক্ষুনি লোকাল থানায় গিয়ে শিবুকে একটা ছবি দেখাও। আমি ছবিটা তোমাকে পাঠিয়েছি। ওকে জিজ্ঞেস করবে ছবিতে থাকা লোকগুলোকে ও চেনে কিনা। ওর সাথে কথা বলেই আমাকে ফোন করবে, ঠিক আছে? ওকে স্যার। অনলের বাড়ি থেকে লোকাল থানা বেশি দূরে না হওয়ায় ও তাড়াতাড়ি বিক্রমের বলা কাজটা করেই বিক্রমকে আবার ফোন করলো। হ্যাঁ স্যার, শিবু কুন্তলবাবুকে চিনতে পেরেছে। উনি নাকি প্রায় দোকানে আসতো রজতাবুবাবুর সঙ্গে কথা বলতে। বেশ অনেকক্ষণ ধরে কথা বলার পর কুন্তলবাবু চলে যেতে। আর কুশলবাবুকে? না, ওনাকে শিবু কখনো দোকানে আসতে দেখেনি। আচ্ছা ঠিক আছে, কালকে অফিসে তাড়াতাড়ি এসো, অনেক কাজ আছে। ফোন রেখে বিক্রম মনে মনে ভাবতে থাকে, কুন্তলবাবু হঠাৎ গয়নার দোকানে কেন গিয়েছিলেন? আর রজতাবুবাবুর সঙ্গে কি এমন কথা বলতেন যার জন্য ওনাকে প্রায় দোকানে যেতে হতো? ভাবতে হচ্ছে। ওর ভাবনার মাঝেই ওর ফোনটা আবার বেজে উঠল। দেখলো ডিআইজি স্যার ফোন করছেন। ফোনটা ধরে বলল, হ্যালো স্যার। বিক্রম, কেসের কতদূর কি এগোলো? এখনও অনেক কিছুরই জট খোলা বাকি স্যার। আমি আপনাকে কালকে অফিসে সবটা বিস্তারিতভাবে বলবো। ঠিক আছে, এখন তাহলে রাখছি। ফোনটা রেখে দিয়ে বিক্রম চোখ বন্ধ করে গভীর মনোযোগ সহকারে ভাবতে থাকল। বিক্রম তাড়াতাড়ি অফিসে এসেই ডিআইজি অরুণ সান্যালের কেবিনে চলে গেল। অরুণবাবু আগে থেকেই ওর জন্য অপেক্ষা করছিলেন। ওকে ঘরে ঢুকতে দেখেই উনি বললেন, আরে এসো এসো, বসো, চেয়ারে বসো। তোমার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। বিক্রম চেয়ারে বসে কতগুলো ফাইল অরুণবাবুর দিকে এগিয়ে দিল। স্যার, এখনো পর্যন্ত অনেক তথ্যই জানতে পেরেছে, আবার অনেক তথ্য জানা বাকিও আছে। আপাতত দুটো খটকা আমার মাথায় ঘুরছে। ওই দুটোর একটাও সমাধান হলে এই কেসে নতুন একটা দিক খুলে যাবে। কি কি জানতে পারলে বলো তো শুনি। স্যার, প্রথমত আমি ওই ফ্যাশন শোয়ের ম্যানেজার রাতুল দত্তের সঙ্গে কথা বলে জেনেছি যে ওই ফ্যাশন শোটা রায় অ্যান্ড রায় গার্মেন্টস কোম্পানি অর্গানাইজ করে। এই কোম্পানির মালিক কুশল রায় আর ওনার ভাই কুন্তল রায়ের সম্পর্কটা ইদানিং ভালো যাচ্ছে না। কুন্তল রায় নিজের ব্যবসার জন্য তার দাদার কাছে সাহায্য চায়, কিন্তু কুশলবাবু টাকা না দেওয়ায় কুন্তল ওনাকে হুমকিও দিয়েছিল। আর মডেল স্নেহা সেন ওদের সঙ্গে আগেও অনেক কাজ করেছে। স্নেহার উধাও হয়ে যাওয়াটা প্রথম ওই ম্যানেজার আর ওখানকার একজন কর্মচারী মিতালি, তারা দুজন লক্ষ্য করে। মিতালির কাজ হচ্ছে ওই কখন কোন মডেল র্যাম্পে হাঁটবে সেটা ঠিক করে দেওয়া। তো সেদিনও মিতালি স্নেহাকে ডাকতে গিয়ে দেখে যে ওর ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় ও দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে যে স্নেহা ওখানে নেই। এবার ওর ঘরের পেছন দিকে একটা দরজা আছে যেটা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়া যায়, সেই দরজাটা ছিল খোলা। ওরা তারপর স্নেহাকে অনেকবার ফোন করে, কিন্তু স্নেহা আর ফোন ধরেনি। আচ্ছা, তারপর? এখানে একটা খটকার বিষয় আছে স্যার। কি সেটা? আমি ম্যানেজার রাতুলের থেকে জানতে পেরেছি সেদিন নাকি স্নেহা সবার শেষে র্যাম্পে হাঁটতে চেয়েছিল, যেখানে ও সবসময় সবার আগে হাঁটতে চায়। এখন প্রশ্নটা হচ্ছে, স্নেহা হঠাৎ সেদিন সবার শেষে কেন হাঁটতে চেয়েছিল?
আর একটা কথা স্যার। কি কথা? ওখানকার কর্মচারী মিতালির কাছ থেকে জেনেছি যে সেদিন স্নেহা নিখোঁজ হওয়ার আগে কারোর সাথে ফোনে কথা বলছিল। আমি কল ডিটেলস চেক করেছি, ওখানে দুটো নাম্বার আছে। একটাতে স্নেহা অনেকবার ফোন করেছে, আর একটা নাম্বার থেকে স্নেহাকে অনেকবার ফোন করা হয়েছে। দুটো নম্বরেরই মালিকের খোঁজ চলছে। কিছু জানতে পারলেই আপনাকে জানাবো। আর কোনো খবর পেয়েছো? না স্যার, গয়নার দোকানের মালিক রজতাভ সেনের সঙ্গে কথা বলেছি। উনি স্নেহাকে চিনতেন না। ইনফ্যাক্ট স্নেহার মৃতদেহ ওনার দোকানে পাওয়ায় উনি নিজেও ভীষণ টেনসড। সোনার দোকানের সিকিউরিটি গার্ড শিবুকে পুলিশ জেরা করেছে, কিন্তু এখনও পর্যন্ত সেই রকম কিছু জানা যায়নি। তবে এখানে আমার একটা খটকা আছে স্যার। কি খটকা বিক্রম? আসলে এখন বিয়ের মরশুম না হওয়া সত্ত্বেও রজতাভবাবু কেন অতগুলো টাকার গয়না নিজের দোকানে রেখেছিলেন সেইটা একটা খটকার বিষয়। কারণ সাধারণত বিয়ের মরশুমেই অতগুলো টাকার গয়না কোনো ব্যবসায়ী তার নিজের দোকানে মজুত রাখে। তাহলে তুমি বলতে চাইছো এখন দোকানে অতগুলো টাকার গয়না রাখার পিছনে ওনার অন্য কোনো উদ্দেশ্য ছিল? স্যার, অ্যাকচুয়ালি সঠিক প্রমাণ না পাওয়া পর্যন্ত কোনো কিছুই বলা যাচ্ছে না। এখন শুধু সন্দেহের তালিকায় রাখছি। প্রমাণ ছাড়া আমরা কাউকে কিছু বলতে পারি না। আর কোনো খবর পেয়েছো? দোকানের সিসিটিভির ফুটেজ চেক করতে গিয়ে কুন্তলবাবুকে রজতবাবুর দোকানে ঢুকতে দেখেছি। পরে অবশ্য সিকিউরিটি গার্ড শিবুকে জিজ্ঞেস করে জেনেছি যে কুন্তলবাবু নাকি প্রায় রজতাভবাবুর সঙ্গে কথা বলার জন্য ওনার দোকানে যেতেন। এখন কুন্তলবাবুর যে অবস্থা, তাতে আর যাই হোক উনি গয়না কিনতে যে যেতেন না সেই বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত। আর আমার খটকাটা ঠিক এইখানে, যে কেন এতবার রজতাভবাবুর সঙ্গে কুন্তলবাবু দেখা করতে যেতেন। মানে ওনারা কি এমন আলোচনা করতেন এতক্ষণ ধরে? কুন্তল রায় বা কুশল রায়ের সঙ্গে কথা বলেছো? না স্যার, আসলে একটা প্রমাণ না পেলে তো ওদের সরাসরি জেরা করা যাবে না, তাই সেটার জন্যই অপেক্ষা করছিলাম। এবার প্রমাণ পেয়ে গেছি তো আজকেই যাব। ঠিক আছে, তবে যা করার সাবধানে আর তাড়াতাড়ি করবে, কারণ আমাদের হাতে সময় কিন্তু কম। হ্যাঁ স্যার, আমার মনে আছে। বিক্রম কথা বলা শেষ করে ডিআইজি স্যারের ঘর থেকে বেরিয়ে গেল। অনলকে ফোন করে বলল অফিসে না এসে সরাসরি কুশল রায়ের বাড়িতে চলে যেতে। ও কিছুক্ষণের মধ্যে ওখানেই আসছে। প্রায় 3 ঘন্টা পরে বিক্রমের গাড়িটা রায় ভিলার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে অনলকে দেখতে পেল সে। এখানে আসার আগে বিক্রম কুশল বাবুকে ফোন করে দিয়েছিল, তাই উনি দারোয়ানকে বলেই রেখেছিলেন। ওদের দুজনকে দেখা মাত্রই দারোয়ান দরজা খুলে দিল। একজন কাজের লোক এসে ওদের ভেতরে নিয়ে গেল। কিছুক্ষণ পরে কুশলবাবু এলেন। বিক্রমই প্রথম কথা শুরু করলো। নমস্কার কুশলবাবু। হ্যাঁ নমস্কার, বলুন আপনি কি কি জানতে চান? আচ্ছা, আপনি স্নেহার ব্যাপারে কিছু বলতে পারবেন? দেখুন, আমার সঙ্গে ওর ব্যক্তিগত কোনো যোগাযোগ ছিল না, কাজের সূত্রেই যেটুকু চিনি। যেমন? কাজের জায়গায় অত্যন্ত মনোযোগী, সবসময় সঠিক সময়ে আসতো, কখনো দেরি করতো না, আর খুব উচ্চাকাঙ্ক্ষী। ব্যাস এটুকুই, আমি আর কিছু জানি না। এমনিতেই এই ঘটনায় আমার অনেক টাকার ক্ষতি হয়ে গেছে। আমার এখন মনের অবস্থা একদম ভালো নয়। আপনাদের কি আর কিছু জানার আছে? না, ঠিক আছে। আমি আপনার ভাই মানে কুন্তলবাবুর সাথে একটু কথা বলতে চাই। কেন? ও কি এর সঙ্গে কোনোভাবে যুক্ত? আপনার কি ওনার উপরে কোনো রকম সন্দেহ আছে? বিক্রমের কথা শুনে কুশলবাবু একটু অবাক হয়ে যায়। তারপর মাথা নেড়ে না বললে বিক্রম আবার বলে, আপনি আমাদের থেকে কিছু লুকোবেন না প্লিজ, সবটা সত্যি করে বলুন। আসলে কুন্তলের ব্যবসাটা একদম ভালো চলছিল না। কিছুদিন আগে কুন্তল আমার কাছে কিছু টাকা ধার চায় ওর ব্যবসার জন্য, কিন্তু এই ফ্যাশন শোয়ে আমি অনেক টাকা লাগিয়ে ফেলায় তখন ওকে টাকা দিতে পারিনি। সেটা নিয়ে আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল, আর ও রেগে গিয়ে আমাকে বরবাদ করে দেবে বলে হুমকিও দেয়। এখন উনি কোথায়? ঘটনার দিন সকালে ব্যবসার কাজে কলকাতার বাইরে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর? আমার ফ্যাশন শো এইরকম দুর্ঘটনা ঘটে যাওয়ায় দীপালি মানে ওর স্ত্রী ওকে ফোন করেছিল, ওকে সবটা জানিয়েছিল। কুশলবাবুর কথা শুনে বিক্রম বলল, দীপালি দেবীর সাথে একবার কথা বলা যাবে? হ্যাঁ বসুন, আমি ডেকে দিচ্ছি। কিছুক্ষণ পর বেশ সুশ্রী ফর্সা মাঝারি গড়নের এক ভদ্রমহিলা
ঘরে প্রবেশ করল। কুশলবাবু পরিচয় করিয়ে দিলেন। বিক্রম ওনাকে সোফায় বসতে বলল। নমস্কার, আমি শুধু একটা কথাই আপনাকে জিজ্ঞাসা করব, কুন্তলবাবুর সঙ্গে আপনার শেষ কবে কথা হয়, আর কি কথা হয়? দাদার ফ্যাশন শোয়ে ঘটনা শোনার পরেই আমি ওকে ফোন করেছিলাম। ও বলেছিল ওর আসতে কিছুদিন সময় লাগবে, এরপর আর কথা হয়নি। এখন তো ফোন সুইচ অফ বলছে। উনি কোথায় গেছেন সেই ব্যাপারে আপনাকে কিছু বলেছেন? না, ও ব্যবসার ব্যাপারে কোনোদিনে আমাকে কিছু বলে না। আচ্ছা, ইদানিং ওনার ব্যবহারে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? হ্যাঁ, ইদানিং তো কোনো একটা ব্যাপারে বেশ চিন্তিত থাকতো। কোন ব্যাপারে? সেই বিষয়ে আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বারবারই ও আমার কাছ থেকে সেটা কোনো না কোনো বাহানায় এড়িয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। ভাইয়ের ফোন সুইচ অফ শুনে কুশলবাবু এবার বেশ চিন্তিত হয়ে পড়লেন। উনি বিক্রমকে বললেন, দেখুন অফিসার, আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে আমার ভাই কোনো বিপদে আছে। না হলে আমার এত বড় ক্ষতি শুনেও ও এখনো বাড়ি এলো না। না, আমি ঠিক মানতে পারছি না ব্যাপারটা। আর ওর ফোনও সুইচ অফ বলছে। আপনারা দয়া করে আমার ভাইকে খুঁজে দিন। আপনি কোনো চিন্তা করবেন না কুশলবাবু, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। ওনার ফোন নম্বরটা আমাকে দিন। কুশলবাবুর ফোন নাম্বার নিয়ে বিক্রম অনলকে বলল, এই নম্বরটার শেষ লোকেশন কোথায় ছিল সেটা মোবাইল কোম্পানি থেকে জেনে নিয়ে আমাকে বলবে। ঠিক আছে স্যার। ওরা ওখান থেকে বেরিয়ে পড়ল। অনল বিক্রমের কেবিনে এসে বলল, স্যার, ওনার শেষ লোকেশন শিয়ালদা স্টেশন দেখাচ্ছে। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, আমরা যে দুটো নাম্বারের খোঁজ করছিলাম তার মধ্যে একটা কুন্তলবাবুর নামে রেজিস্টার। তার মানে উনি স্নেহাকে চিনতেন, শুধু চিনতেন না, ওর সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। কিন্তু কেন? ওনার ব্যবসা তো হার্ডওয়্যারের, তাহলে হঠাৎ একজন মডেলের সাথে এত যোগাযোগ করার কারণটা কি? এমনকি ঘটনার দিনও বেশ অনেকক্ষণ ওদের দুজনের মধ্যে কথা হয়েছে। শোনো, মোবাইল কোম্পানিকে বলে রাখো কুন্তলবাবুর ফোন অন হলেই ওনার লোকেশন ট্র্যাক করে যেন আমাদেরকে জানায়। অনল চলে গেলে বিক্রম নিজের কেবিনে বসে মনে মনে ভাবতে থাকে। যত সময় যাচ্ছে এই ঘটনার সঙ্গে কুন্তলবাবুর চোখটা যেন আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে কি এসবের পিছনে কোনোভাবে কুন্তলবাবুই দায়ী? যতক্ষণ না ওনার খোঁজ পাওয়া যাচ্ছে ততক্ষণ এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করতেই হবে। বিক্রম অফিসেই নিজের ঘরে বসেছিল, এমন সময় ওর ফোনটা বেজে উঠল। ফোনটা পকেট থেকে বার করে দেখল রঘু ফোন করেছে। ও ফোনটা ধরতেই ও প্রান্ত থেকে শুনতে পেল, নমস্কার স্যার। হ্যাঁ বল, স্নেহার ব্যাপারে কি জানতে পারলি? হ্যাঁ স্যার, মেয়েটা হেভি দিনরাত টাকা ওড়াতো স্যার। কদিন আগে একটা নতুন ফ্ল্যাট কিনেছিল, মাসখানেক আগে একটা নতুন গাড়িও কিনেছিল স্যার। নতুন ফ্ল্যাট কিনেছে যখন, তখন আগে কোথায় থাকতো কিছু খবর পেলি? হ্যাঁ, একটা মেয়েদের হস্টেলে থাকতো। তো হঠাৎ করে এত টাকা পেলে কোত্থেকে? কোনো জ্যাকপট লেগেছিল নাকি? ইদানিং একটা বড় লোকের ছেলের সাথে প্রেম করছিল স্যার, তারপর থেকেই হাতে চাঁদ পেয়ে গিয়েছিল। আরও একটা প্রেমিক ছিল আগে, তবে তার সাথে সম্পর্ক এখন আর নেই স্যার। কাদের সাথে প্রেম করতো তাদের ব্যাপারে কিছু জানতে পারলি? না স্যার, একটু খোঁজ খবর করলে পেয়ে যাব, তার জন্য একটু সময় লাগবে স্যার। আরে সময়টাই তো নেই রে, একটু তাড়াতাড়ি কর। কাজ না করে শরীরে একেবারে জং ধরিয়ে ফেলেছিস। কি যে বলেন স্যার। স্নেহা সারাদিন কোথায় যেত, কি করতো সেসব জানতে পেরেছিস? দিনের বেলা কাজ করতো আর সন্ধে নামলেই পার্টি ডিস্কো এসব করতো স্যার। ওখানেই তো ওর বড় লোক ছেলের সাথে আলাপ হয়েছিল। তারপর থেকেই তো পুরনো প্রেমিকের সাথে ঝগড়াঝাটি লেগেই থাকতো। পরে একদিন ছাড়াছাড়ি হয়ে যায়। এত খবর কোত্থেকে জানলি? ওই যে হোস্টেলে আগে স্নেহা থাকতো, সেখানেও রুমমেটের থেকে জেনেছি। বাহ, ভালো করেছিস।
হ্যাঁ শোন, ওই দুজন প্রেমিকের খোঁজ খবর নিয়ে আমাকে কালকের মধ্যেই জানা। যা। ঠিক আছে স্যার। ফোনটা রেখে দিয়ে বিক্রম উঠতেই যাচ্ছিল, হঠাৎ অনল হন্তদন্ত হয়ে ওর কেবিনে ঢুকে বলে, স্যার একটা খবর দেওয়ার ছিল আপনাকে। হ্যাঁ বলো। স্যার, কুন্তলবাবুর ফোনের লোকেশন ট্র্যাক করা গিয়েছে। উনি কিছুক্ষণের জন্য ফোনটা অন করেছিলেন ওই টাকা ট্রানজ্যাকশন করার জন্য অনলাইনে। ওনার ব্যাংক ডিটেলস থেকে আমি এটা জানতে পেরেছি উনি ওই অ্যাকাউন্টে পরপর 3 দিন টাকা ট্রান্সফার করেছেন। অ্যাকাউন্টটা কার? শিয়ালদা স্টেশনের কাছে একটা হোটেলের মালিকের। আমরা মালিককে ফোন করে জেনেছি কুন্তলবাবু এতদিন ওখানেই আছে। তাহলে আর অপেক্ষা করছো কেন? যাও তাড়াতাড়ি গিয়ে পাখি ধরো। বেশি দেরি করলে পাখি আবার ফুরুত না হয়ে যায়। ঠিক আছে স্যার। 2 ঘন্টা পর কুন্তলবাবুকে থানায় নিয়ে আসা হয়েছে। অনল এসে বিক্রমকে বলল, স্যার, পাখি পালানোর আগেই খাঁচায় বন্দি করে নিয়েছি। বাহ, খুব ভালো। চলো তাহলে আমিও গিয়ে দেখি কিরকম পাখি ধরেছো। পাখির সাথে একটু জিজ্ঞাসাবাদ করতে হবে তো। বিক্রমকে দেখেই কুন্তলবাবু রেগে মেগে বলে উঠলেন, এসব কি হচ্ছে অফিসার? আমাকে এখানে এইভাবে ক্রিমিনালের মতো নিয়ে আসার কারণটা কি আমি জানতে পারি? নিশ্চয়ই জানতে পারবেন। আগে শান্ত হয়ে বসুন। আমরা যেগুলো জানতে চাই সেগুলোর উত্তর দিন, তারপর তো আপনি আপনার প্রশ্নের উত্তর এমনিই পেয়ে যাবেন। মানে আমার থেকে আবার কি জানতে চান? অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে, তাই তো আপনাকে এত যত্ন করে এখানে নিয়ে আসা হয়েছে। এবার চটপট আমাদের প্রশ্নের উত্তর দিন তো। না, আগে আমি আমার উকিলের সাথে কথা বলবো, তারপর আপনার সব প্রশ্নের উত্তর দেব। এই দেখুন, আবার উকিল টুকিল ডাকার কি দরকার? শুধু শুধু ঝামেলা আরো বাড়বে। ওদের কথার মাঝখানে অনল এসে বিক্রমকে বলল, স্যার, কুশলবাবু থানায় এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। ঠিক আছে, ওনাকে আমার ঘরে বসাও, আমি যাচ্ছি। অনল চলে গেলে বিক্রম কুন্তলবাবুর দিকে ঘুরে বলল, আপনার দাদা এসেছেন, ওনার সাথে আমি কথা বলেই আসছি। ততক্ষণ আপনি ভালো করে ভাবুন, উকিল ডেকে ঝামেলা আরো বাড়াবেন নাকি চুপচাপ আমাদের প্রশ্নের উত্তর দেবেন। বিক্রম ওখান থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। বিক্রম নিজের ঘরে ঢুকেই দেখল কুশলবাবু ওর জন্য অপেক্ষা করছে। এটা কি রকম হলো? আপনাকে বলেছিলাম আমার ভাইকে খুঁজে বার করতে, তা না করে আপনি ক্রিমিনালের মতো থানায় ধরে এনেছেন কেন? আপনাদের দুই ভাইয়ের কি মিল মশাই? দুজনেই আমাকে একই প্রশ্ন করছেন। এটা কিন্তু স্বীকার করতেই হবে যে আপনাদের মধ্যে যতই বনিবনা না থাকুক, মিলটা কিন্তু এখনো একই রকম আছে। আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? এ মা, না 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 না, আপনার সাথে মশকরা কেন করব? আমি তো আপনাদের দুই ভাইয়ের প্রশংসা করছিলাম। আর প্রশংসা না করে ওকে ছেড়ে দিন, আমাদের উকিল কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। বিক্রম এবার নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, কেউ আসবে না কুশলবাবু, আর কুন্তলবাবুকে এখন ছাড়া যাবে না। আমাদের জিজ্ঞাসাবাদ হয়ে গেলে ওনাকে এমনিই ছেড়ে দেওয়া হবে। আপনি কি করে জানলেন কেউ আসবে না? আমার সঙ্গে কথা হয়ে গেছে, উনি এক্ষুনি আসছেন। উফ কুশলবাবু, আপনাদের উকিল মিস্টার বিশ্বাস খুব ভালো করেই জানেন কুন্তলবাবুকে এখানে এমনি এমনি ধরে আনা হয়নি। ওনার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে আমাদের হাতে, আর সেই প্রমাণের ভিত্তিতেই আমরা ওনাকে এখন জিজ্ঞাসাবাদ করব। প্রমাণ? কি প্রমাণ পেয়েছেন আপনারা? এখন এই বিষয়ে আপনাকে সবটা জানাতে পারছি না, তবে এটুকু জেনে রাখুন, উনি কোনো ব্যবসার কাজে কলকাতার বাইরে কিন্তু যাননি। উনি এই 3 দিন শিয়ালদার কাছে একটা হোটেলে ঘাপটি মেরেছিলেন। আপনি আমাদের সাথে আমাদের কাজে সহযোগিতা করুন। কুন্তলবাবুর যদি সত্যিই কোনো দোষ না থাকে তাহলে আমরা ওনাকে ছেড়ে দেব। আপনি এখন বাড়ি যান। কিন্তু? কোনো কিন্তু নয়। আমাদের কাজে বাধা সৃষ্টি করলে আমরা কিন্তু আপনার বিরুদ্ধেও কেস ফাইল করতে বাধ্য হব। বিক্রমের সঙ্গে কথা বলে কুশলবাবু থানা থেকে চলে গেলেন। অনল এতক্ষণ ধরে সবকিছুই শুনছিল। এবার বিক্রমকে জিজ্ঞেস করল, স্যার, আপনি কি ওনাদের উকিলকে চেনেন? আমি কখন বললাম যে আমি চিনি?
এই যে তখন বললেন। আরে সে তো আমি ওনার ফোনে তাকিয়ে দেখলাম যে উনি বারবার একই নম্বরে ফোন করছেন, যেটা মিস্টার বিশ্বাস নামে সেভ করা। আর এই সময় উকিল ছাড়া আর কাকেই বা তিনি ফোন করবেন বলো? বাহ স্যার, আপনার কি বুদ্ধি! অনলের কাছ থেকে নিজের প্রশংসা শুনে বিক্রম মুচকি হেসে বলল, রামবিলাস, মাথাটা শুধু ঘাড়ের ওপর সাজিয়ে বসিয়ে রাখার জন্য নয়, ওটা ব্যবহার করার জন্য। ব্যবহার করো, দেখবে তুমিও বুদ্ধিমান হয়ে যাবে। এখন চলো, কুন্তলবাবুর খাতির যত্ন করতে হবে, চলো। কুন্তলবাবু মাথা নিচু করে বসেছিলেন। বিক্রম আর অনলকে ঘরে ঢুকতে দেখে মুখটা তুললেন। বিক্রম ওনাকে জিজ্ঞেস করল, তাহলে কি ঠিক করলেন? কুন্তলবাবু আগের মতোই চুপচাপ বসে থাকলেন। বিক্রমই আবার বলল, বেশ, তাহলে প্রশ্ন শুরু করি। প্রথম প্রশ্ন, আপনি মডেল স্নেহা সেনকে চিনতেন? কে উনি? এই নাম আমি জীবনে প্রথমবার শুনলাম। দ্বিতীয় প্রশ্ন, রজতাভ সেনকে আপনি চেনেন? আরে বলছি তো, আমি এদের কাউকেই চিনি না। আর এরা কারা? আর এসব প্রশ্ন আমাকে কেন করছেন? আচ্ছা, তাই নাকি? তাহলে তো আপনাকে এনাদের পরিচয় বলতে হয়। অনল, কুন্তলবাবুকে বলে দাও তো ওনাদের পরিচয়টা। বিক্রমের কথা শুনে অনল বলতে শুরু করলো, কুন্তলবাবু, স্নেহা সেন হলো একজন মডেল যে আপনার দাদার কোম্পানির হয়ে কাজ করত। আর 3 দিন আগে আপনার দাদার কোম্পানির অর্গানাইজ করা ফ্যাশন শো থেকে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন। আর অযোধ্যাভ সেন একজন সোনার ব্যবসায়ী, বউবাজারে ওনার দোকান আছে। 3 দিন আগে ওনার দোকানে চুরি হয়েছে, আর মডেল স্নেহা সেনের মৃতদেহ ওনার দোকান থেকেই পাওয়া গিয়েছে। অনলের বলা কথাগুলো এতক্ষণ চুপচাপ শুনছিলেন, কিন্তু অনলের বলা শেষ কথাটা শুনে কুন্তলবাবু প্রায় চমকে উঠলেন। হঠাৎই ওনার চোখে মুখের ভাব পাল্টে গেল। ওনার এই অবস্থা দেখে বিক্রম ওনার দিকে জলের গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলে, জলটা খেয়ে নিন। এবার কিছু মনে পড়ছে নাকি আরো কিছু বলতে হবে? কুন্তলবাবু জলের গ্লাসটা নিয়ে ওনার সামনে রাখা টেবিলটায় রেখে দিলেন। তারপর ধীরে ধীরে বললেন, দেখুন অফিসার, আমি এনাদের কাউকেই চিনি না। আপনি আমাকে যতবার জিজ্ঞেস করবেন আমি ততবারই একই উত্তর দেব। শুনুন, ভদ্র ব্যবহার করছি তার মানে এটা নয় যে আপনি একের পর এক মিথ্যে বলে যাবেন আমাদের। সত্যি বের করবার আরো অনেক উপায় কিন্তু আমাদের জানা আছে, সেগুলো আপনার উপর প্রয়োগ করতে আমাদের বাধ্য করবেন না। আপনি এইভাবে আমার সাথে কথা বলতে পারেন না। কোনো প্রমাণ ছাড়াই আমাকে এখানে ধরে এনেছেন। আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব। সে আপনি যা খুশি করে নেবেন, কিন্তু সেটা এখান থেকে ছাড় পেলে তবেই। আর প্রমাণ, ওটা আমাদের হাতে আছে বলেই না আপনার মতো লোককে এখানে ধরে আনতে পেরেছি। কিসের প্রমাণ? শুধু প্রমাণ নয় কুন্তলবাবু, একজন প্রত্যক্ষ সাক্ষীও আছে আমাদের কাছে। দাঁড়া, আপনার সামনে সবাইকে হাজির করা হবে। আপনি আরেকটু বিশ্রাম নিয়ে নিন, তারপর তো শুরু হবে আসল খেলা। বিক্রমের কথা শুনে কুন্তলবাবুর মুখ দিয়ে আর একটাও কথা বের হলো না। বিক্রম ঘর থেকে বেরিয়ে গিয়ে অনলকে কিছু একটা নির্দেশ দিল। অনল সঙ্গে সঙ্গে গাড়িটা নিয়ে বেরিয়ে গেল। বিক্রম নিজের ঘরে এসে চেয়ারে বসল। মনে মনে ভাবতে লাগলো, লোকটা যতটাই শান্ত আর ভদ্র দেখতে, ততটাই ধুরন্ধর খেলোয়াড়। অন্য লোক হলে এতক্ষণে সবটা উগড়ে দিত। তবে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর বাপ বাপ বলে সবকিছু উগড়াবে। কিছুক্ষণ পর স্যার, নিয়ে এসেছি। অনলের কথা শুনে বিক্রম চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, চলো তাহলে, আর দেরি করে লাভ নেই। ওরা দুজনে কুন্তলবাবুর কাছে এলো। বিক্রম কুন্তলবাবুর দিকে ঝুঁকে ধীরে ধীরে বলল, এতক্ষণ ধরে আমাদের অনেক মিথ্যা বলেছেন, আপনাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু আর নয়, আপনার সময় শেষ। এরপর আর একটাও মিথ্যা কথা বললে পা দুটো দড়ি দিয়ে বেঁধে উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে দেব। তখন পুরো পৃথিবীটা উল্টো দেখবেন, আর পেট থেকে সব কথা তখন গড়গড় করে মুখ দিয়ে বেরোবে। ক্লিয়ার?
আপনার কাছে কোনো প্রমাণ নেই আমার বিরুদ্ধে। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। আমি আপনার নামে অভিযোগ করব। অভিযোগ যত খুশি করবেন, কিন্তু এখান থেকে ছাড়া পেলে তো। আর প্রমাণের কথা বলছিলেন না, এটা হচ্ছে আপনার বিরুদ্ধে প্রথম প্রমাণ। কি এটা? স্নেহার কল ডিটেলস। আপনি ওকে আগে থেকেই চিনতেন, ওর সঙ্গে আপনার প্রায় ফোনে কথা হতো, এমনকি উদাও হয়ে যাওয়ার আগেও আপনার সাথে ফোনে কথা হয়েছিল। কুন্তলবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, ওনাকে থামিয়ে দিয়ে বিক্রম বলল, এখন একটাও কথা বলবেন না। এতক্ষণ আপনাকে কথা বলার অনেক সুযোগ দেওয়া হয়েছিল, আপনি তখন কিছু বলেননি। এখন আমি বলবো, আপনি শুনবেন। আমার বলা শেষ হলে আপনাকে বলতে দেওয়া হবে। বিক্রম এবার ওনার সামনে ল্যাপটপটা খুলে রেখে বলল, এটা আপনার বিরুদ্ধে দ্বিতীয় প্রমাণ। এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আপনি সেন অ্যান্ড সন্স জুয়েলার্সের দোকানে ঢুকেছেন, রজতাভ সেনের সঙ্গে হেসে হেসে কথা বলছেন। গয়নার দোকানে গয়না কিনতে যাওয়া তো কোনো অপরাধ নয়। আর গয়না কিনতে গেলে দোকানের লোকের সাথে তো কথা বলতেই হবে। আর দোকানের লোক তো আমার শত্রু নয় যে তার সাথে আমি রেগে রেগে কথা বলবো। আমি জানতাম কুন্তলবাবু, আমি জানতাম আপনি ঠিক এই অজুহাতটাই দেবেন। তাই আপনার বিরুদ্ধে তৃতীয় প্রমাণটাও আমাদের কাছে মজুদ আছে। কুন্তলবাবুর গলাটা সামান্য কেঁপে উঠল। কি প্রমাণ? আপনি যে রজতাভ সেনের সঙ্গে প্রায় ওনার দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে কথা বলতেন, তার প্রত্যক্ষ সাক্ষী ওই দোকানের সিকিউরিটি গার্ড শিবু। পুলিশের জেরায় ও সেটা স্বীকার করেছে যে আপনাকে ওই দোকানে প্রায় সে দেখেছে। বিক্রম এবার টেবিল চাপড়ে ওনাকে ধমকের সুরে বলে, এবার সত্যি কথাটা বলুন। বিক্রমের ধমক খেয়ে কুন্তলবাবু ধীরে ধীরে বলতে শুরু করলেন, আসলে বেশ কয়েক মাস ধরে আমার ব্যবসা ভালো চলছিল না। রজতাভকে আমি কলেজ জীবন থেকেই চিনি, তাই একদিন রজতাভের কাছে যাই কিছু সাহায্য পাওয়ার আশায়। কিন্তু ওখানে গিয়ে জানতে পারি ওরও ব্যবসা নাকি ভালো চলছে না। সেদিনের মতো ওখান থেকে চলে আসি। তারপর প্রায়ই ওর দোকানে যেতাম, ওর সাথে বসে কিছুক্ষণ গল্প করতাম। একদিন কথায় কথায় ও বলল ওর মাথায় নাকি একটা দারুণ প্ল্যান আছে, যেটাতে নাকি আমার আর ওর দুজনেরই লাভ হবে। কি প্ল্যান? কুন্তলবাবু মাথা নিচু করেই বলতে থাকেন, ওর দোকানে মিথ্যে চুরির নাটক করতে হবে, তাহলে ইন্স্যুরেন্সের অনেক টাকা পাওয়া যাবে। সেই টাকা দিয়ে ও আবার নিজের ব্যবসাটা নতুন করে দাঁড় করাতে চেয়েছিল। তার জন্য আমাকে সাহায্য করতে বলেছিল, কিন্তু তখন আমি ওর প্রস্তাবে রাজি হইনি। তাই বাড়ি ফিরে এসে দাদার কাছে কিছু টাকা ধার চাই, কিন্তু দাদা মুখের ওপর না বলে দেওয়ায় দাদার সাথে একটু কথা কাটাকাটি হয়। আর তাতেই আমি রাগ করে রজতাভর প্রস্তাবে রাজি হওয়ার সিদ্ধান্ত নিই। সেই মতো ওকে ফোন করে জানাই যে আমি ওর প্রস্তাবে রাজি আছি। তারপর প্ল্যান মতো রজতাভ ওর দোকানে বেশ অনেকটা টাকার গয়না এনে রাখে। ওর পরিচিত কিছু লোককেও ঠিক করে যারা দোকানে এসে চুরি করবে। রজতাভ জানতো সিসিটিভি ক্যামেরা বন্ধ করে শিবু রোজ রাতে মদ খায়, তাই কোনোভাবে যদি পুলিশ সন্দেহ করে তাহলে পুরো সন্দেহটাই শিবুর ওপরই যাবে, আমাদেরকে কেউ সন্দেহ করবে না। তারপর ইন্স্যুরেন্সের টাকা পাওয়া হয়ে গেলে সেই টাকা থেকে কিছু টাকা রজতাভ আমায় ধার হিসেবে দিত। কুন্তলবাবু বলতে বলতে থেমে গেলে বিক্রম ওনাকে জিজ্ঞেস করে, কিন্তু এসবের মধ্যে স্নেহা কোথা থেকে এলো? আসলে এই অসময়ে অতগুলো গয়না দোকানে রাখার জন্য একটা সঠিক কারণের দরকার ছিল। তাই রজতাভ আমাকে বলে আমি যেন আমার দাদাকে যে করেই হোক রাজি করাই, যাতে এই ফ্যাশন শোয়ে মডেলরা যে গয়নাগুলো পরবে সেটা যেন রজতাভের দোকান থেকেই নেওয়া হয়। তাহলে পুলিশ যদি ওকে জিজ্ঞেস করে এতগুলো গয়না রাখার কারণটা কি, তাহলে ও এই কারণটা পুলিশকে বলতে পারবে। তারপর তাই আমি একদিন রজতাভকে নিয়ে দাদার অফিসে গিয়েছিলাম কথাবার্তা বলাতে। দাদার সাথে কথাবার্তা বলে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম, তখন স্নেহা ওখান দিয়ে পাস করছিল। ও আড়াল থেকে আমাদের সব কথাই শুনে নিয়েছিল। কুন্তলবাবুর কথার মাঝখানেই অনল বলে উঠল, তাই আপনারা ওকে মেরে ফেলার প্ল্যানটাও করে ফেললেন কি, তাই তো?
বিশ্বাস করুন স্যার, আমরা স্নেহাকে মারিনি, আর মারতে যাবই বা কেন? ও তো আমাদের সাথে আমাদের প্ল্যানে সামিল হয়ে গিয়েছিল। বিক্রম এবার অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? প্রথমে স্নেহা কিছুতেই রাজি হতে চায়নি। দাদাকে সব সত্যিটা বলে দেবে বলে আমাদেরকে হুমকিও দেয়, কিন্তু পরে আমি ওকে অনেকবার ফোন করে টাকার লোভ দেখাই। শেষমেশ ও আমাদের সাথে হাত মেলায়। এর থেকে বেশি আমি আর কিছু জানি না স্যার। এতটা বলে কুন্তলবাবু থামলেন। কুন্তলবাবু, আপনি কিন্তু এখনো আমাদের সব সত্যিটা বলছেন না। সব সত্যিটা তাড়াতাড়ি বলুন। এমনি আপনি অনেক অপরাধ করেছেন রজতাবুবাবুর সঙ্গে চুরির প্ল্যানে সামিল হয়ে, তার শাস্তি আপনাকে পেতেই হবে। এবার বলুন, স্নেহাকে কেন মারলেন? আমি মারিনি স্যার, আমি মারিনি। বিক্রম এবার আরো জোরে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আপনি মেরেছেন ওকে। বারবার বিক্রমের কাছ থেকে একই কথা শুনে কুন্তলবাবু মুখ ফসকে বলে উঠলেন, না না, আমি ওকে মারিনি, আমি তো শুধু ওকে ঘুমের ওষুধ দিয়েছিলাম। নিজের মুখে নিজের অপরাধ স্বীকার করার পর কুন্তলবাবু নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে বলে ওঠেন, স্নেহার সাথে কথা বলে আমি বুঝতে পারি ও খুব লোভী একটা মেয়ে, যে টাকার জন্য সবকিছু করতে পারে। তাই আমিও একটা প্ল্যান করে ফেলি। কি প্ল্যান? আমি জানতাম স্নেহা দাদার ফ্যাশন শো এর শো স্টপার, আর ও যদি না হাঁটে তাহলে দাদার অনেক ক্ষতি হবে। তাই দাদার ফ্যাশন শোটা খারাপ করবার জন্য আমি স্নেহাকে অনেক টাকার অফার করি, যাতে ও সেই দিন ওই ফ্যাশন শোয়ে না হাঁটে। ও টাকার কথা শুনে রাজিও হয়ে যায়। আমার প্ল্যান মতো আমি সেই দিন সকালেই ব্যবসার কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে যাই, যাতে আমার ওপর দাদার সন্দেহ না যায়। অনল আবার প্রশ্ন করে, আপনার উপর সন্দেহ কেন হবে? কারণ কদিন আগেই আমার সঙ্গে দাদার ঝামেলার সময় আমি দাদাকে হুমকি দিয়েছিলাম। স্নেহা তো সেদিন ফ্যাশন শোয়ে এসেছিল। আপনার কথা মতো ও যদি নাই হাঁটবে তাহলে সেদিন এসেছিল কেন? ও বলেছিল শেষ মুহূর্তে কোনো একটা বাহানা করে ও আর হাঁটবে না, তাহলে ওরাও শেষ মুহূর্তে অন্য কোনো মডেলকে আনতেও পারবে না। এটা শুনে আমি ওর কথায় রাজি হয়ে যাই, কিন্তু যখন আমি আমার স্ত্রীর মুখে পরের দিন সবটা জানতে পারি তখন আমি খুব অবাক হয়ে যাই। তারপর তো আপনারা সবটাই জানেন। এতক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর বিক্রম চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অনলকে বলল, যাও, রজতাবুবাবুকে খাতির যত্ন করার জন্য এখানে নিয়ে এসো। বেশি গাঁই গাঁই করলে কুন্তলবাবুর বয়ান তো রেকর্ড করাই আছে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। ওখান থেকে অনল চলে গেলে বিক্রমও বেরিয়ে যায়। নিজের কেবিনের দিকে আসতে গিয়ে হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরে ও বলে, হ্যালো স্যার, বলুন। ও প্রান্ত থেকে গুরু গম্ভীর গলার স্বর শোনা যায়, বিক্রম, তুমি আমার কেবিনে এসো, তোমার সাথে জরুরি কিছু আলোচনা করার আছে। বিক্রম ফোনটা রেখে তড়িঘড়ি ডিআইজি অরুণ সান্যালের ঘরের দিকে পা বাড়ায়। ডিআইজি স্যারের কেবিন। বিক্রম ডিআইজি অরুণ সান্যালের ঘরে ঢুকল। এসো বিক্রম, তোমার জন্য অপেক্ষা করছি। কেসের কতদূর কি হলো বলো। স্যার, এখনো পর্যন্ত তথ্য প্রমাণের সাপেক্ষে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। কাকে? রায় অ্যান্ড রায় গার্মেন্টসের মালিক কুশল রায়ের ভাই কুন্তল রায়কে। উনি কি খুনের সাথে জড়িত? না স্যার, তবে চুরির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আমাদের কাছে ওনার বিরুদ্ধে প্রমাণ আছে, আর উনি আমাদের জেরায় সবটা স্বীকারও করেছেন। সেটার একটা ভিডিও রেকর্ড আমরা করে রেখেছি, পরবর্তীকালে কোর্টে পেশ করতে যাতে সুবিধা হয়। বাহ, খুব ভালো করেছো। স্যার, আর একটা কথা। কি বলো? কুন্তলবাবু কিন্তু একা এত কিছু করেননি। এইসবের মধ্যে ওনার একজন সঙ্গীও কিন্তু আছে। কে সে? এই প্ল্যানের আসল মাথা, সেন অ্যান্ড সানস জুয়েলার্সের মালিক রজতাভ সেন। উনি মিথ্যে চুরির নাটকটা করে ইন্স্যুরেন্স কোম্পানির টাকা হাতানোর প্ল্যান করছিলেন। এই প্ল্যানে ওনার সঙ্গে কুন্তলবাবুও সমান অংশীদার ছিলেন। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো, এই প্ল্যানে স্নেহাও কিন্তু ওদের আর একজন অংশীদার ছিল। তাহলে নিজেই নিজের প্ল্যানের শিকার হলো কি করে? সেটাই খুঁজে বার করতে হবে স্যার। আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আর রজতাবুবাবুকে নিয়ে আসার জন্য লোক পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাকে আমি আর একটা দিন সময় দিতে পারবো, তার বেশি নয়। তোমাকে যা করার এই একদিনের মধ্যেই করতে হবে, আর এরপর কি হলো আমাকে জানিও। ঠিক আছে স্যার।
বিক্রম অরুণ সান্যালের ঘর থেকে বেরিয়ে গেল। অনল বিক্রমের ঘরে এসে ওকে জানালো, স্যার, রজতাভ বাবুকে ওনার বাড়িতে পাওয়া যায়নি। ওনার ফোনও সুইচ অফ বলছে। বাড়িতে কাজের লোকও রয়েছে, ওরাও জানে না উনি কোথায় গিয়েছেন। ওনার ছেলে মানে রণজয়ের সাথে কথা হয়েছে? মানে ও জানে কিছু এই ব্যাপারে? না স্যার। তাহলে শোনো, তুমি সমস্ত রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট সব জায়গায় ওনার ছবি পাঠিয়ে জানিয়ে দাও যে ওনাকে দেখা গেলেই যেন ওরা আমাদেরকে খবর দেয়। আর সমস্ত থানাতেও ওনার ছবি পাঠিয়ে খবর দিয়ে দাও। ওকে, ঠিক আছে স্যার। এখন একবার চলো কুন্তলবাবুর কাছে। কেন স্যার? কারণ কান টানলে মাথা আসে। আমরা কানটাকে টেনেছি, মাথাকে ধরবার আগেই সেই মাথা ফুরুত হয়ে গেছে, তাই আবার কানের কাছে যেতে হবে মাথার সন্ধানে। বিক্রমের বলা কথাগুলোর মাথা মুন্ডু কিছুই বুঝতে না পেরে অনল চুপচাপ ওর পিছন পিছন গেল। বিক্রম কুন্তলবাবুর কাছে এসে ব্যঙ্গের সুরে বলে, কুন্তলবাবু, আপনার পরম মিত্র তো আপনাকে বিপদে একা ফেলে পগার পার হয়ে গেল। এবার তো তাহলে পুরো শাস্তিটা আপনাকে একাই পেতে হবে। এতক্ষণ কুন্তলবাবু মাথা নিচু করেই বসেছিলেন। বিক্রমের বলা কথাটা শোনা মাত্র উনি মাথা তুলে বিক্রমের দিকে তাকিয়ে বললেন, কেন? আমি যখন একা পুরো দোষ করিনি, তাহলে পুরো শাস্তিটা একা পাবো কেন? বিক্রম মনে মনে ভাবে। বুদ্ধিটা এখনো টনটনে আছে তাহলে। বিক্রম কুন্তলবাবুর দিকে তাকিয়ে বলে, তাই তো। কিন্তু রজতাভ বাবুকে পাওয়া না গেলে তো আপনাকেই সব শাস্তি পেতে হবে। এখন আপনি যদি আমাদেরকে রজতাভ বাবুর হদিশ দিতে পারেন তাহলে আপনার শাস্তি কিছুটা হলেও কমতে পারে। কিন্তু আমি কি করে জানবো রজতাভ এখন কোথায়? আপনারা যখন প্ল্যান করছিলেন তখন রজতাভ বাবুকে কিছু বলতে শুনেছিলেন? এই সমস্ত ঘটনার পরে উনি কোথায় যাবেন বা সেই ব্যাপারে কিছু? কুন্তলবাবু কিছুক্ষণ ভেবে নিয়ে তারপর বললেন, হ্যাঁ স্যার, ও বলেছিল ইন্স্যুরেন্সের টাকা পেলেই ও নিজের দিদির বাড়ি দিল্লি চলে যাবে, তারপর এখানে সবকিছু ঠান্ডা হয়ে গেলে আবার ফিরে আসবে। ওনার দিদির বাড়ি দিল্লিতে কোথায় সেটা আপনি জানেন? না স্যার, সে তো আমি জানি না, আর এই ব্যাপারে ও আমাকে কখনো কিছু বলেওনি। বিক্রম ওনার কথা শুনে অনলকে বলল, চটপট খোঁজ নিয়ে দেখো রজতাভ বাবু ইন্স্যুরেন্সের টাকা পেয়েছেন কিনা, আর তার সাথে গত দুদিনে দিল্লি যাওয়ার সমস্ত ট্রেনের যাত্রীদের তালিকা ভালো করে দেখে নাও। ওখানে রজতাভ বাবুর নাম আছে কিনা সেটাও দেখো। স্যার, উনি যদি রিজার্ভেশন না করে এমনিই যান তাহলে? সেটার চান্স কম, কারণ অতগুলো টাকা নিয়ে রিজার্ভেশন ছাড়া রজতাভ বাবু এমনি যাওয়ার ঝুঁকি নেবেন না। তাই তুমি আগে খোঁজ নাও ইন্স্যুরেন্সের টাকা উনি পেয়েছেন কিনা, তারপর যাত্রীদের তালিকা দেখবে। ঠিক আছে স্যার। ওরা দুজন ওখান থেকে চলে গেল। বিক্রম নিজের কেবিনে বসে কেসটা নিয়েই ভাবছিল। ঠিক তখনই ওর কি মনে হতে রঘুকে ফোন করলো। কিরে, যে খবরগুলো জোগাড় করতে বলেছিলাম সেগুলো করেছিস? ও প্রান্ত থেকে রঘুর গলা ভেসে এলো, হ্যাঁ স্যার, ওর প্রাক্তন প্রেমিকের খোঁজ পেয়ে গেছি স্যার। ওর নাম হচ্ছে রাজীব দাস, আমাদের পাশের পাড়াতেই থাকে। একটা ভাড়া বাড়িতে বাবা মা ছোট বোনকে নিয়ে থাকে স্যার, আর রায় অ্যান্ড রায় গার্মেন্টসে কাজ করে। অবস্থা খুব একটা ভালো নয়, বাবার হার্টের অসুখ, মা বাড়ি বাড়ি বাসন মাজার কাজ করে, আর বোনটা স্কুলে পড়ে। রঘুর কথাগুলো শুনে বিক্রম ওকে রাজীবের একটা ছবি পাঠাতে বলে। ছবিটা দেখেই বিক্রমের কেমন চেনা চেনা লাগে। ভালো করে ছবিটা আর একবার দেখে বিক্রমের মনে পড়ে এই ছেলেটাকে ও কলাকৃত অডিটোরিয়ামে যেদিন ফ্যাশন শোয়ের ম্যানেজারের সাথে কথা বলতে গিয়েছিল সেদিন দেখেছিল। বিক্রম রঘুকে নির্দেশ দেয় ও যেন সর্বক্ষণ ছেলেটার সাথে ছায়ার মতো লেগে থাকে। কথা বলা হয়ে গেলে বিক্রম ফোনটা রেখে দিয়ে অনলকে ফোন করে। একটা ছেলের ছবি পাঠাচ্ছি তোমাকে, দু একজন সিভিল ড্রেসের পুলিশকে সবসময় ওর পিছনে লাগিয়ে রাখো, যাতে আমি যখনই বলবো তখনই যেন ওকে অ্যারেস্ট করতে পারে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আর শোনো, এখানে আসার আগে ফরেন্সিক ল্যাবে গিয়ে ডক্টর বিশ্বাসের সাথে দেখা করবে। আমার ওনার সাথে কথা বলাই আছে। তুমি গেলে তোমাকে স্নেহার পোস্টমর্টেম রিপোর্টটা উনি দিয়ে দেবেন। তুমি সেটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব থানায় আসবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার, আসবো?
অনলকে দেখেই বিক্রম জিজ্ঞেস করে, এসো, সব ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ স্যার, কিন্তু ছেলেটা কি স্যার? স্নেহার প্রাক্তন প্রেমিক রাজীব দাস। স্যার, আপনাকে একটা খবর দেওয়ার ছিল। হ্যাঁ, তো বলে ফেলো। কোন শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করছো? ওই আরেকটা যে নাম্বার ছিল সেটার মালিকের খোঁজও পাওয়া গিয়েছে। বাহ, তাই নম্বরটা কার? আপনি শুনে অবাক হবেন স্যার, এই নাম্বারটা রজতাভ সেনের ছেলে রণজয় সেনের। কি? এই বাপ বেটা মিলে আমাদের অনেক ঘোল খাইয়েছে। যেখান থেকে পাবে এই রণজয়কে আজ বিকেলের মধ্যেই এখানে হাজির করো। ওদের কথার মাঝখানে অনলের ফোনটা বেজে উঠল। ফোনে কথা বলে নিয়ে ও বিক্রমকে বলল, স্যার, রজতাভবাবু ইন্স্যুরেন্সের টাকা পেয়ে গিয়েছেন, আর বিকেল 4টে নাগাদ শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটেছেন উনি। তাহলে আর শুভ কাজে দেরি কেন? এক্ষুনি লোক পাঠিয়ে দাও, ওদেরকে বলে দিও রজতাভবাবু যেন ট্রেনে ওঠার আগেই পুলিশের জিম্মায় চলে আসেন। আর এদিকে রণজয়ের কিছু খবর পেলে? খোঁজ চলছে স্যার। আচ্ছা, ঠিক আছে। বাপকে যখন ধরা গেছে তখন ছেলে তো কিছুই নয়, আর পালিয়ে যাবেই বা কোথায়? আমাদের সব ইনফরমারদের খবর দেওয়া আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, পোস্টমর্টেম রিপোর্টটা এনেছো? হ্যাঁ স্যার। অনল পোস্টমর্টেম রিপোর্টটা বিক্রমের দিকে বাড়িয়ে দেয়। বিক্রম রিপোর্টটা পড়ে অবাক হয়ে যায়। ওকে এইভাবে রিপোর্টটার দিকে তাকিয়ে থাকতে দেখে অনল প্রশ্ন করে, কি হলো স্যার? রিপোর্টে কি লেখা রয়েছে? রিপোর্টে যা লেখা আছে সেটা এই কেসের দিকটা পুরোটাই পাল্টে দেবে। রিপোর্ট বলছে স্নেহা নাকি 1 মাসের অন্তঃসত্ত্বা ছিল। সে কি? তাহলে তাহলে এবার কি হবে স্যার? কিছু বুঝতে পারছো? কি স্যার? চুরি আর খুন এই দুটোর মধ্যে যে যোগসূত্রটা আমরা খুঁজছিলাম সেটা কি এবার বুঝতে পারলে? না স্যার। তুমি একটা আস্ত হাঁদারাম। আমার স্ত্রীও তাই বলে স্যার, কিন্তু কিন্তু স্যার দুটো ঘটনা তো আলাদা। আরে না না রামবিলাস, দুটো ঘটনা আলাদা নয়। স্নেহার ফোনে শেষ যে দুটো নম্বর থেকে ফোন এসেছিল সেটা কার? রণজয় আর ওর বাবা রজতাভ বাবুর। ঠিক, অথচ ওরা দুজনেই আমাদের বলেছিল ওরা নাকি স্নেহাকে চেনেই না। তাহলে এবার কি হবে স্যার? যতক্ষণ না বাপ বেটা এখানে আসছে ততক্ষণ তো আমরা স্নেহার এক্স বয়ফ্রেন্ড রাজীবকে তো জিজ্ঞাসাবাদ করতেই পারি। তাহলে এবার ওকে নিয়ে এসো, খাতির যত্ন করতে হবে। এর পরের গল্পটা তো ওই ভালো জানে। ফোন করে বলে দাও ওকে যেন এক্ষুনি থানায় হাজির করে। ঠিক আছে স্যার। অনল বিক্রমের সাথে কথা বলে ওর ঘর থেকে বেরিয়ে যায়। রাজীবের পিছনে সবসময় দুজন পুলিশ সাধারণ পোশাকে মজুদ ছিল। বিক্রমের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই অনল ফোন করে তাদের রাজীবকে গ্রেফতার করার কথা জানিয়ে দিয়েছিল। প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই তারা রাজীবকে নিয়ে থানায় হাজির হলো। খবরটা আসতেই বিক্রম আর অনল ইন্টারোগেশন রুমের দিকে এগিয়ে গেল। রাজীব চুপচাপ শান্তভাবে চেয়ারে বসেছিল। বিক্রম আর অনলকে ভিতরে ঢুকতে দেখে শিরদাঁড়া সোজা করে বসল। ওরা এসে ভালো করে রাজীবকে পর্যবেক্ষণ করছিল। রাজীবকে দেখে অনল ফিস করে বিক্রমকে বলল, স্যার, এরকম একটা রোগা পাতলা শ্যামলা বর্ণের মাঝারি উচ্চতার ছেলে কাউকে খুন করতে পারে নাকি? বিক্রম অনলের কথা শুনে একটু হেসে বলল, রামবিলাস, তুমি নিতান্তই কাঁচা দেখছি। আমি আমার চাকরি জীবনে এই যাবৎ এমন অনেক ক্রিমিনালকে দেখেছি যাদের প্রথম দেখাতে মনে হয় না যে এরা পাকাপোক্ত ক্রিমিনাল হতে পারে। সবাইকে দেখে মনে হতে পারে যে তারা নিতান্তই ভদ্রলোক। খুন নামক শব্দটার সাথে এদের দূর দূরান্তের কোনো সম্পর্কই নেই, কিন্তু বাস্তবটা হয় সম্পূর্ণ উল্টো। তাহলে স্যার এই ছেলেটাকে দেখে আপনার কি মনে হচ্ছে? এই ছোকরা তো নিতান্তই নতুন, কারণ এই এলাকার সমস্ত ছোট বড় মাঝারি ক্রিমিনালকে আমার চেনা। সবার মুখও আমার বেশ ভালো করেই মনে আছে। তাহলে এ কি? আগে থেকে কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে জিজ্ঞাসাবাদ করাটাই শ্রেয়, তবেই তো জানতে পারবে যে দোষী না নির্দোষ। একটা কথা ভুলে যেও না যে ওর বিরুদ্ধে আমাদের কাছে কিন্তু সেই রকম কোনো প্রমাণ নেই। তাই জিজ্ঞাসাবাদের সময় নিজের কৌতূহলটাকে একটু চেপে রেখো। কোনোভাবেই যেন তোমার মুখ থেকে বেফাঁস কোনো মন্তব্য না বেরোয় সেদিকে খেয়াল রাখবে। বিক্রমের কথা শুনে অনল ঘাড় নেড়ে চুপ করে ওর পাশে দাঁড়িয়ে রইল। বিক্রম রাজীবের সামনে চেয়ারটাকে টেনে নিয়ে তাতে বসে ওকে জিজ্ঞেস করল, স্নেহাকে চিনতিস? রাজীব ভাবলেশহীনভাবে বিক্রমের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কোন স্নেহা? আচ্ছা, কোন স্নেহা, তাই না? তা তুই ঠিক কতগুলো স্নেহাকে চিনিস বলতো?
হ্যাঁ, সে অনেকজনকেই চিনি, অনেকগুলো। আমাদের সাথে ইয়ার্কি মারা হচ্ছে? প্রতিদিন নিউজ পেপারে প্রথম পাতাতে এই খবরটা বেরোচ্ছে, আর তুমি সারা পার্ট টাইম কাজ হিসেবে প্রতিদিন সকালে নিউজ পেপার বিলি করো, আর এটা জানো না কোন স্নেহার কথা জিজ্ঞেস করছি? আমি ওনাকে চিনি না, উনি শুধু ফ্যাশন শোয়ে যখন আসতেন তখন ওনাকে দেখেছি। শোন, বেশি বাজে কথা আমাদের সাথে একটাও বলবি না। তোর ব্যাপারে সবকিছু জানা আছে আমাদের। বেশি চালাকি দেখাবি না একদম, না হলে পুলিশের লাঠি দিয়ে এমন মারবো যে বাথরুমে যাওয়ার নাম করলে চোখে জল চলে আসবে। মেয়েটার সাথে প্রেম করতিস এককালে, আর এখন ওকে চিনতে পারছিস না, তাই না? চিনি স্যার, চিনি চিনি, খুব খুব ভালো করে চিনি। আমার খুব লাগছে স্যার। চুলটা ছেড়ে দিন স্যার। আমি যা জানি সব বলছি। খুব লাগছে, তাই না? তো স্নেহাকে খুন করার সময় মনে ছিল না যে পুলিশে ধরলে কি কি হবে? নাকি ভেবেছিলে এত বড় একটা জঘন্য অপরাধ করবি আর তোকে এমনি এমনি পুলিশ ছেড়ে দেবে? স্যার, আমি সত্যি বলছি, আমি ওকে মারিনি। আমি তোকে ভালোবাসতাম স্যার, ভালোবাসতাম। তাহলে প্রথমে চিনিস না বললি কেন? আমি পুলিশের ফালতু ঝামেলায় জড়াতে চাইনি। বাড়িতে অসুস্থ বাবা মা বোন আছে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওদের কি হবে সেই ভেবেই আমি এই সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছিলাম। তুই নির্দোষ হলে তোকে আমরা এমনিই ছেড়ে দেব, কিন্তু তার আগে তুই যা জানিস সবটা আমাদেরকে বল। ঠিক আছে স্যার, আমি সব বলবো, সব। বিক্রম এবার এক এক করে ওকে প্রশ্ন করতে শুরু করে। ও প্রথমে জিজ্ঞেস করে, ভালোবাসতিস যখন তখন ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল কেন? আর তুই তো ওকে ওর রুমমেটের সামনেই শাসিয়েছিলিস যে তুই ওকে দেখে নিবি। সে তো আমি সেদিন রাগের মাথায় বলেছিলাম, ও আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিল তাই বলেছিলাম, কিন্তু স্যার বিশ্বাস করুন, আমি 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 খুন করিনি। আমি তোকে ভালোবাসতাম না। না না না, আমি খুন করিনি স্যার। কেন? কি এমন ঘটেছিল যার জন্য ও তোর সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিল? যত নষ্টের গোড়া ওই বড় লোকের ছেলেটা, যে ওকে খালি বড় বড় স্বপ্ন দেখাতো। আর স্নেহাও তেমনই, সেই মিথ্যে আশ্বাসে বিশ্বাস করে আমাকে ছেড়ে দিয়েছিল। যা হয়েছে ঠিক হয়েছে ওর সাথে। ওর এটাই পাওনা ছিল, এটাই। কেন এটাই পাওনা ছিল কেন? আমি কতজনকে বলে ওর এই মডেলিং এর কাজটা পাইয়ে দিয়েছিলাম, আর কাজ পেয়ে সেই আমাকেই ভুলে গেল। কাজের বাইরেও আমার সাথে কর্মচারীর মতো ব্যবহার করত। আর কি জানিস চুপচাপ বলে ফেল। আর ওই ছেলেটাকে তুই চিনতিস? না, আমি কখনো দেখিনি। তবে যবে থেকে স্নেহা ওই ফ্যাশন শোয়ে মডেল হিসেবে যুক্ত হয়েছিল, তবে থেকেই ওর হাব ভাব কেমন যেন বদলে গিয়েছিল। সব সময় খালি বলতো ওকে অনেক অনেক টাকা রোজগার করতে হবে, ওর অনেক টাকা চাই, ওকে অনেক বড় লোক হতে হবে। তুই কখনো জিজ্ঞেস করিসনি ও হঠাৎ এরকম কেন বলতো? জিজ্ঞেস করেছি অনেকবার। প্রথম এড়িয়ে যেত, তারপর তো আর ঠিক মতো আমার সঙ্গে দেখাও করতো না। ফোন করলে বলতো ব্যস্ত আছে, পরে কথা বলবে। একদিন তো ওকে আমি একটা ছেলের সাথে গাড়িতে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলাম। সেই দিনই আমি ওর হোস্টেলে গিয়েছিলাম ওর সঙ্গে কথা বলতে, কিন্তু সেদিন আমাদের মধ্যে ভীষণ কথা কাটাকাটি হয় এই নিয়ে। কথায় কথায় রেগে গিয়ে স্নেহা বলেছিল ওই ছেলেটা নাকি ওকে গাড়ি বাড়ি সবকিছু দেবে। সবকিছু দেবে, ওর সাথেই বাকি জীবনটা কাটাতে চায়। তাই আমি যেন ওকে ভুলে যাই। সেই দিনই ওর সাথে আমার শেষ কথা হয়েছিল স্যার। এরপর কাজের জায়গায় দেখা হলেও কথা কখনো হয়নি। তুই জানতিস স্নেহা 1 মাসের প্রেগনেন্ট ছিল? বিক্রমের বলা শেষ কথাটা শুনে রাজীব অবাক হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ে। মাথা ঝাঁকিয়ে বলে, না, আমি তো জানতাম না। আর ওকে দেখে তো কখনো সেরকম কিছু মনে হয়নি, আর কাউকে এই ব্যাপারে কিছু বলেও নি। তুই কি করে জানলি যে ও এই ব্যাপারে কাউকে কিছু বলেনি? আসলে স্নেহা আমার সাথে কোনো যোগাযোগ না রাখতে চাইলেও আমি ওর খবরাখবর ওর রুমমেট শিবানীর থেকে নিতাম।
স্নেহা নিজের ব্যাপারে কাউকে কিছু না বললেও শিবানীকে সব ঠিকই বলতো। যদি স্নেহা এরকম কিছু শিবানীকে বলতো তাহলে আমি নিশ্চয়ই শিবানীর থেকে জানতে পারতাম। আচ্ছা, তুই যখন ওদের দুজনকে গাড়িতে দেখেছিলি তখন ছেলেটাকে দেখেছিলি? না স্যার, ছেলেটার পিঠ আমার দিকে ছিল, আমি দেখতে পাইনি। আর গাড়িটার ব্যাপারে মনে আছে কিছু? কি রং, গাড়ির নম্বর, কোন ধরনের গাড়ি, কিছু মনে আছে? না স্যার, গাড়ির নম্বর তো দেখিনি, তবে গাড়িটা কালো রঙের ছিল। হ্যাঁ, আর কিছু মনে আছে গাড়িটার ব্যাপারে, যেটা দেখে তুই আবার চিনতে পারবি গাড়িটাকে? হ্যাঁ স্যার, গাড়িটার পিছনে একটা জোকারের স্টিকার লাগানো ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই এখন বাড়ি যা, কিন্তু খবরদার শহর ছেড়ে কোথাও যাবি না। তোর পিছনে কিন্তু সবসময় পুলিশ আছে, কোনো চালাকি দেখলে কিন্তু ওরা এখানে আবার নিয়ে আসবে তোকে। ওদের জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেলে ওরা ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে যায়। ওখান থেকে বেরিয়ে বিক্রম অনলকে বলে, কি হলো, এরকম চুপচাপ হয়ে গেলে কেন? স্যার, রাজীব যেরকম গাড়ির কথা বলল, আমি ওরকম একটা গাড়ি কোথাও যেন দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না যে কোথায় দেখেছি। আরে এ তো খুব ভালো ব্যাপার, তুমি কোথায় দেখেছো গাড়িটাকে তাড়াতাড়ি মনে করো। রামবিলাস, এই জানাটা আমাদের জন্য খুবই জরুরি, না হলে স্নেহার সাথে কার অত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেটাও কিন্তু জানা যাবে না। হ্যাঁ স্যার, আমি চেষ্টা করছি। ওদের কথার মাঝখানে বিক্রমের ফোনটা বেজে ওঠে। দেখে রঘু ফোন করছে। স্যার, একটা ভালো খবর আছে। হ্যাঁ, রণজয় সেনের খোঁজ পেয়েছি স্যার, আপনাকে আমি লোকেশনটা পাঠাচ্ছি। বিক্রম ফোনটা রেখে অনলকে বলে, তুমি এক্ষুনি পুলিশ ফোর্স নিয়ে বেরিয়ে পড়ো, আমি তোমাকে একটা লোকেশন পাঠাচ্ছি, সেই লোকেশনে আমাদের হিরো লুকিয়ে আছে। আর একটা কথা, যত তাড়াতাড়ি সম্ভব মনে করো ওই রকম গাড়ি কোথায় দেখেছিলে। কেন স্যার, রণজয়কে তো থানায় নিয়ে আসছি, ওকে জিজ্ঞাসাবাদ করলেই তো হয়ে যাবে। ও যদি স্বীকার না করে যে গাড়িটা ওর, আর যদি স্বীকার করেও, কিন্তু সেদিন যে ও স্নেহার সঙ্গে ছিল সেটা তো অস্বীকার করতেই পারে, আর ওকে স্বীকার করানোর জন্য তো আমাদের হাতে প্রমাণ থাকতে হবে নাকি? তাই তোমার মনে করাটা অত্যন্ত জরুরি। ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ নিয়েই তবে ওকে জেরা করতে হবে, যাতে কোনোভাবেই সে রেহাই পেতে না পারে। একটা কথা ভুলে যেও না, স্নেহাকে যে হত্যা করেছে সে কিন্তু ওর অনাগত সন্তানকেও হত্যা করেছে, তাই এটা জেনে করেছে নাকি না জেনে সেই সবটা জানতে হবে। তুমি একে ওকে নিয়ে এসো। অনল বেরিয়ে গেলে বিক্রম রাজীবকে ফোন করে জিজ্ঞেস করে, রাজীব, তুই স্নেহাকে ঠিক কবে দেখেছিলিস অন্য একটা ছেলের সাথে, তোর মনে আছে? হ্যাঁ স্যার, মাস তিনেক আগে, একটা বুধবার। ওই দিন আমাদের কুশল স্যারের জন্মদিন ছিল, অনেক লোকজন এসেছিল। আমি কুশল স্যারের সিগারেট আনতে দেবো বলে বাইরে এসে সিকিউরিটি গার্ড রাজুদাকে খুঁজছিলাম। ওকে খুঁজতে খুঁজতে পার্কিংয়ে এসে আমি ওদেরকে দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে। স্যার, স্নেহার খুনির কিছু খবর পেলেন? পেয়ে যাব, তার আগে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? তোদের পার্কিংয়ে যত গাড়ি আসে তার একটা রেকর্ড রাখা হয়। সেদিন যত গাড়ি এসেছিল সব গাড়ির নম্বর আমাকে মেসেজ করে পাঠা, যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু স্যার, ওই খাতা তো অফিসেই থাকে, আর অফিসের চাবি তো ম্যানেজার বাবুর কাছে। তুই যা, আমি রাতুল বাবুর সাথে কথা বলে নিচ্ছি। বেশ, ঠিক আছে স্যার। ফোনটা রেখে দিয়ে বিক্রম রাতুল বাবুকে ফোন করে বলে, নমস্কার রাতুল বাবু, আপনার কাছে একটু সাহায্যের দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন না স্যার, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? রাতুলকে সবটা বুঝিয়ে দিয়ে বিক্রম অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওর ফোনে আসা সেদিনের সমস্ত গাড়ির নাম্বার আর অতিথিদের তালিকা চলে আসে। তালিকাটা পুরো দেখে নিয়ে বিক্রমের মুখে একটা হাসি ফুটে ওঠে। বিক্রম ফোনে রাতুল বাবুর পাঠানো তালিকাটা ভালো করে দেখে নিয়ে ওনাকে আবার ফোন করে। রাতুল বাবু, আপনার পাঠানো এই তালিকাটার একটা কপি আমরা রাখতে চাই। আমি আপনাদের কর্মচারী রাজীবকে পাঠাচ্ছি, ওর হাত দিয়ে দুটো তালিকার একটা করে কপি আমাকে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা জানার ছিল। হ্যাঁ বলুন। তালিকায় রণজয় সেন নামটা দেখলাম, ইনি তো কুশলবাবুর পরিবারের কেউই নন, তাহলে ইনি কে? আসলে স্যার, ওই দিন কুশলবাবুর ছেলে তুষার স্যারের কয়েকজন বন্ধু এসেছিল, রণজয় সেন তাদের মধ্যেই একজন। আচ্ছা ঠিক আছে। বিক্রম ফোনটা রাখতেই খেয়াল করলো ওর সামনে অনল দাঁড়িয়ে আছে। ওকে এখন ওর সামনে দেখে বিক্রম জিজ্ঞেস করলো, এ কি, তুমি এখন এখানে কেন? তোমাকে তো আমি রণজয়কে আনতে পাঠালাম। আসলে স্যার, আমার একটা কথা মনে পড়ে গেল,
তাই চলে এলাম। আমি সাব ইন্সপেক্টর সুজয়কে পাঠিয়েছি। তোমার আবার কি এমন জরুরি কথা মনে পড়ে গেল যার জন্য যে কাজে পাঠালাম সেটা না করেই চলে আসতে হলো? স্যার, আমার মনে পড়েছে আমি ওই গাড়িটা কোথায় দেখেছি। তো তুমি তো এটা আমাকে ফোন করেই বলতে পারতে। তার জন্য রণজয় যদি হাতছাড়া হয় তবে তোমার চাকরি আমি হাতছাড়া করিয়ে ছাড়বো। বিক্রমের কথা শুনে অনল চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই বিক্রমের কাছে সাব ইন্সপেক্টর সুজয়ের ফোন এলো। ফোনটা ধরে কানে দিতেই ও প্রান্ত থেকে সুজয়ের গলা শুনতে পেল। স্যার, রণজয় সেনকে আমরা ধরতে পেরেছি, ওনাকে নিয়ে আমরা থানায় আসছি। ফোনটা নামিয়ে রেখে অনলের দিকে তাকিয়ে বিক্রম বলল, যাক রামবিলাস, তোমার চাকরিটা এইবার বেঁচে গেল, কিন্তু ভবিষ্যতে যেন এরকম ভুল আর না হয়। অনল বিক্রমের কথা শুনে মুখে কিছু না বলে শুধু ঘাড় নেড়ে সম্মতি জানালো। অনলকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বিক্রম বলল, মুখে এরকম কুলুপ না এঁটে বলে ফেলো গাড়িটা কোথায় দেখেছো। অনল ঢোক গিলে ধীরে ধীরে বলল, স্যার, আমি যখন রজতাভ সেনের বাড়িতে গিয়েছিলাম ওনার সাথে কথা বলতে, তখন আমি ওই রকম কালো রঙের একটা গাড়ি দেখেছিলাম, যার পিছনে একটা জোকারের স্টিকারও লাগানো ছিল। বাহ, এটা একটা ভালো খবর এই কেসটার জন্য। ওদের কথার মাঝখানে একজন হাবিলদার এসে বিক্রমকে জানায় সাব ইন্সপেক্টর সুজয় থানায় এসে গেছে। বিক্রম অনলকে বলে, শোনো, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, রাজির দুটো লিস্ট নিয়ে আসবে কিছুক্ষণ পরে। ওর কাছ থেকে ওই লিস্ট দুটো নিয়ে সোজা ইন্টারোগেশন রুমে চলে যাবে। আমি এখন ওখানেই যাচ্ছি। বিক্রম চলে গেলে অনল চুপ করে চেয়ারে বসে থাকে। ইন্টারোগেশন রুম। বিক্রম ইন্টারোগেশন রুমে ঢুকতেই ভেতরে থাকা মানুষগুলোকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। ব্যঙ্গের সুরে বলে উঠল, আরে এ তো মেঘ না চাইতেই জল। সুজয়ের দিকে মুখ ঘুরিয়ে ওকে বলল, ছেলেকে ধরতে গিয়ে বাপকে কোথায় পেলে? স্যার, রণজয় সেনকে গ্রেপ্তার করার পর আমরা থানায় ফিরছিলাম, তখন রেলওয়ে পুলিশ আমাদের ফোন করে জানায় রজতাভবাবুকে ওনারা ট্রেনে উঠতে না দিয়ে ওয়েটিং রুমে বসিয়ে রেখেছে। উনি অনেক চেঁচামেচি করা সত্ত্বেও ওনাকে ট্রেনে উঠতে দেওয়া হয়নি, তাই আর সময় নষ্ট না করে একেবারে ওনাকে নিয়েই এখানে এলাম। বাহ বাহ বাহ, খুব ভালো করেছো। তো খাতির যত্ন কিছু করেছো নাকি? রজতাভ বাবু এতক্ষণ চুপ করে বসেছিলেন। বিক্রমের কথা শুনে ফোঁস করে উঠে বললেন, আমার মতো ভদ্রলোককে এখানে এইভাবে নিয়ে আসার কারণটা কি? আপনি ভদ্রলোক? না 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 না, কখনোই নয়। আরে আপনি মশাই ভদ্রলোক হলে ভদ্রলোকের সংজ্ঞাটাই পাল্টে যাবে। খবরদার, আমার সাথে ভদ্রভাবে কথা বলুন। আপনি জানেন না আমি কে, আমার কত ক্ষমতা, আপনার সেই বিষয়ে কোনো ধারণা আছে? শুনুন, আপনার ক্ষমতা আপনি নিজের কাছেই রাখুন, ওসব আমাকে দেখিয়ে কোনো লাভ নেই। আর আমি খুব ভালো করেই জানি আপনি অতি জঘন্য একজন মানুষ, যে নিজের স্বার্থের জন্য যে কোনো অপরাধ নির্দ্বিধায় করতে পারে। অপরাধ? আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আমাকে এখানে ধরে আনা হয়েছে? একটা তো নয়, আপনার তো অনেক অপরাধ। প্রথমত মিথ্যে চুরির নাটক করে ইন্স্যুরেন্সের টাকা হাতানো, দ্বিতীয়ত সেই মিথ্যে চুরির অপরাধে একজন নির্দোষ মানুষকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া, তৃতীয়ত আর যেটা সব থেকে জঘন্য অপরাধ, একজন মেয়েকে খুন করা। শুধু তাই নয়, মেয়েটার সাথে তার অনাগত সন্তানকেও এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। প্রথম দুটো অপরাধের কথা শুনে ওনাদের দুজনের মধ্যেই কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি, কিন্তু শেষ কথাটা শুনে রজতাভ বাবু যতটা না অবাক হয়েছেন তার থেকেও কয়েক গুণ বেশি অবাক হয়েছে রণজয়। আর সেটা ওর চোখ মুখের হঠাৎ পরিবর্তন দেখেই বোঝা যাচ্ছে। ক্ষণিকের জন্য অস্থির হয়ে উঠলেও পর মুহূর্তেই রণজয় নিজেকে সামলে নেয়। রণজয়ের এই আচরণ বিক্রমের অভিজ্ঞ চোখে ঠিক ধরা পড়ে। ওদিকে রজতাভ বাবুর মুখ থেকে আর একটাও শব্দ বের হচ্ছে না দেখে বিক্রম ওনাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, হঠাৎ এত শান্ত হয়ে গেলেন যে? সব ক্ষমতা ফুরিয়ে গেল নাকি? এবার রজতাভ বাবুর গলাটা সামান্য কেঁপে উঠল। আপনি সব মিথ্যে বলছেন, আমি এসব কিছুই করিনি। বিক্রম একজন কনস্টেবলকে বলে কুন্তল বাবুকে এখানে নিয়ে আসার জন্য। কুন্তল বাবু ঘরে ঢুকতেই তাকে দেখিয়ে বিক্রম বলে, কি চিনতে পারছেন আপনার পরম মিত্রকে, যার সাথে মিলে এতগুলো প্ল্যান করেছিলেন? রজতাভ বাবু কুন্তলের দিকে একবার চোখ তুলে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিলেন।
বিক্রম আবার বলে উঠল, চুপ থেকে কোনো লাভ হবে না। আপনি চুপ করে থেকে আপনার বিপদ আরও বাড়াচ্ছেন। কুন্তলবাবু পুলিশের জেরায় সবকিছু স্বীকার করে নিয়েছেন। এবার আপনাদের পালা। আপনার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। কি হলো, বলুন, স্নেহাকে কেন খুন করেছেন? আসলে বেশ কয়েক বছর ধরে ব্যবসাটা ঠিক ভালো যাচ্ছিল না। আমার ছেলে রণজয়ের সাথে আমার বনিবনা কোনোদিনই তেমন ভালো ছিল না। ও কোনোদিনই পারিবারিক ব্যবসায় আগ্রহী ছিল না, তাই ও এই ব্যবসায় যুক্ত না হয়ে অন্যত্র চাকরি করতে শুরু করে। একা কি করে ব্যবসাটাকে আবার পুনরায় আগের জায়গায় নিয়ে যাব সেটা কিছুতেই বুঝতে পারছিলাম না। আবার বাপ ঠাকুরদার তৈরি ব্যবসা বন্ধ করতেও পারছিলাম না। তাই আপনি অনেক ভেবে চিনতে মিথ্যে চুরির ফন্দি করেন, যাতে ইন্স্যুরেন্সের টাকাটা হাতানো যায়। হ্যাঁ, ওই তার জন্য কুন্তলকেও রাজি করাই আমাকে সাহায্য করার জন্য। ও রাজিও হয়ে যায়। একদিন ওর দাদার অফিসে সেই জন্যেই যাই, কিন্তু স্নেহা আমাদের সব কথা দরজার আড়াল থেকে শুনে ফেলে। তাই বাধ্য হয়ে ওকেও এসবের অংশ করে নিই। কিন্তু বিশ্বাস করুন আমি ওকে খুন করিনি। তাহলে কে করেছে? আপনার ছেলে? না, ও কেন এসব করবে? আর ও তো স্নেহাকে চিনতই না। আপনারা ওকে কেন এখানে মিছিমিছি ধরে এনেছেন? চিন্ত খুব ভালো করেই চিন্ত রণজয় স্নেহাকে। রণজয়ের কল ডিটেলস সেটাই বলছে। এমনকি ঘটনার দিন রণজয়ের সঙ্গে স্নেহার অনেকক্ষণ কথাও হয়েছিল। আর শুধু চিন্তই না, ওদের মধ্যে একটা সম্পর্কও ছিল। কি রণজয় বাবু, ঠিক বললাম তো? সম্পর্ক? কিসের সম্পর্ক? মিথ্যে বলার একদম চেষ্টা করবেন না। আমাদের কাছে এমন একজন সাক্ষীও আছে যে আপনাকে আর স্নেহাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছে। রণজয় এবার রেগে গিয়ে বলে, মুখ সামলে কথা বলুন অফিসার। বিক্রম কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ওখানে অনল প্রবেশ করে হাতে দুটো কাগজ নিয়ে। ওকে দেখে বিক্রম বলে, এনেছো? হ্যাঁ স্যার। আর ও কোথায়? আপনার ঘরে বসেই রেখেছি। বাহ, ভালো করেছো। বিক্রম এবার রণজয়ের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, এই যে দেখছেন কাগজ দুটো, এগুলো হচ্ছে আপনার বিরুদ্ধে প্রমাণ। এই কাগজ দুটো থেকে কি প্রমাণ হয়? এটা থেকে এই প্রমাণ হয় যে আপনার সাথে স্নেহার একটা প্রেমের সম্পর্ক ছিল। মিথ্যে কথা। মিথ্যে কথা? আপনি বলছেন আপনি কুশল রায়কে চেনেন না? না। আর তুষার রায়কে? না। এদের কাউকে আপনি চেনেন না, অথচ কলাকৃত অডিটোরিয়ামে অনুষ্ঠিত কুশল রায়ের জন্মদিনের পার্টিতে আপনি চলে গেলেন। হাউ ফানি, রাইট? কে বললো আমি গেছি? হ্যাঁ? বিক্রম এবার রণজয়ের জামার কলার ধরে বলে, ওই একদম চালাকি নয়। অনলের আনা দুটো কাগজের মধ্যে একটা রণজয়ের চোখের সামনে ধরে বিক্রম বলল, কুশল রায়ের বার্থডে পার্টির গেস্ট লিস্টে আপনার নাম জলজল করছে, দেখতে পাচ্ছেন? রণজয় কোনো উত্তর না দিলে বিক্রম আর একটা কাগজ ওর চোখের সামনে ধরে এবং তারপর বলে, পার্কিং লটের গাড়ির তালিকায় আপনার গাড়ির নম্বরটা রেজিস্টার হয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবারও রণজয়ের মুখ থেকে কোনো কথা না বের হওয়ায় বিক্রম ওর মোক্ষম চালটা চালল। রণজয়ের জামার কলার ছেড়ে দিয়ে ও বলল, আর শুধু তাই নয়, আপনাদের দুজনকে ওই অডিটোরিয়ামের পার্কিং লটে আপনার গাড়ির মধ্যে ঘনিষ্ঠ অবস্থায় এখানকার সিকিউরিটি গার্ড দেখেছে এবং সেটা সে পুলিশের কাছে স্বীকারও করেছে। যে যতই চালাক হোক না কেন, উত্তেজনার বশে মুহূর্তের মধ্যে কোনো না কোনো ভুল সে করবেই। আর ঠিক সেই রকমই একটা ভুল রণজয় করল। বিক্রমের কথা শুনে উত্তেজনার বশে মুখ ফসকে বলে ফেলল, সেটা কি করে সম্ভব? ওই দিন তো ওখানে কোনো সিকিউরিটি গার্ড ছিলই না, তাহলে সে আমাদের দেখলো কি করে? কথাটা বলেই রণজয় বুঝতে পারল যে ও নিজের অজান্তেই মুখ ফসকে সব সত্যিটা বলে ফেলেছে। বিক্রম এবার বলল, বলেই যখন ফেলেছেন তখন পুরোটা বিস্তারিত পড়ুন। তুষার আমার বন্ধু, ওর সাথে একদিন দেখা করতে আমি কলাকৃত অডিটোরিয়ামে গিয়েছিলাম। ওখানে আমি প্রথম স্নেহাকে দেখি। প্রথম দেখাতেই আমার ওকে খুব ভালো লাগে। তারপর আবার একদিন দেখি একটা ডিস্কোতে। এরপর আমাদের দেখা সাক্ষাৎ হতো, কখনো ডিস্কোয়, কখনো তুষারের ওখানে।
আমরা আস্তে আস্তে একে অন্যের প্রেমে পড়ে যাই। স্নেহার সব শখ আহ্লাদ মেটানোর জন্য ওকে ফ্ল্যাট, গাড়ি এসব কিনে দিই। সেদিন জন্মদিনের পার্টিতে আমারও যেমন নিমন্ত্রণ ছিল, ঠিক তেমনই স্নেহারও নিমন্ত্রণ ছিল। আমরা দুজনে কিছুটা সময় একান্তে কাটানোর জন্যই আমার গাড়িতে চলে আসি। কিন্তু সেদিন তো ওখানে একজন ছিল ওখানে যে আড়াল থেকে সবটাই লক্ষ্য করেছিল। কিন্তু মেয়েটাকে ভালোই যখন বাসতে, তাহলে খুন করতে গেলে কেন? আর ওর এই গর্ভের সন্তানটাই বা কার? বিশ্বাস করুন, আমি মারিনি ওকে। আর ও যে গর্ভবতী সেটাই তো আমি জানতাম না। আর মাসখানেক আগে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। অনল এই কথাটা শুনে হঠাৎ বলে উঠল, আপনার সাথেও ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল? কিন্তু কেন? স্নেহা খুব নিচু মনের মেয়ে ছিল, যার কাছে ভালোবাসার কোনো দাম নেই। ও শুধু টাকাকে ভালোবাসত, আর কাউকে না। যে ওকে টাকা দেবে, ও তার সাথে নির্দ্বিধায় বিছানায় শুয়ে পড়তে পারে। আমি নিজের চোখে দেখেছি স্যার, আমি নিজের চোখে দেখেছি। আমারই বন্ধু তুষারের সাথে ওকে বিছানায়। সেদিন থেকে ওর সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। বিক্রম মনে মনে ভাবে, এখানে আবার তুষার রায়ের ভূমিকাটা কি? ব্যাপারটাকে একটু খতিয়ে দেখতে হচ্ছে। রণজয়ের কথা শোনার পর বিক্রম ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ কি মনে হতে আবার ফিরে এসে রণজয়ের সামনে রাখা চেয়ারটায় বসে ওকে ধীর গলায় বলল, রণজয় বাবু, আমি জানি স্নেহা আপনার সাথে যা করেছে সেটা অন্যায়, কিন্তু আপনি তো ওকে সত্যিকারের ভালোবেসেছিলেন। সেই ভালোবাসার খাতিরে স্নেহার খুনিকে ধরতে আমাদের সাহায্য করুন। না হলে অন্তত ওই বাচ্চাটার কথা ভেবে আপনি যা জানেন আমাদের সেটা বলুন। ওই শিশুটার তো কোনো অপরাধ ছিল না। সে তো এই পৃথিবীর আলো দেখার আগেই পৃথিবী থেকে চলে গেল। তার জন্য আপনার উচিত আসল অপরাধীকে শাস্তি পাইয়ে দেওয়ার জন্য আমাদেরকে সাহায্য করা। রণজয় তাও চুপ করে বসে থাকায় বিক্রম উঠে চলে যাচ্ছিল। তখন রণজয় বলে উঠল, দাঁড়ান, আমি যা জানি সব বলবো। আমি জানি স্নেহাকে কে খুন করেছে। কে? তুষার। আপনি জানলেন কি করে? সেদিন রাত্রে ও যখন আমাদের দোকানে গিয়েছিল, তখন শিবু মানে আমাদের সিকিউরিটি গার্ড ওকে দেখেছিল। নেশার ঘরে থাকায় ও প্রথমে কিছু মনে করতে না পারলেও পরে আমি যখন ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম থানায়, তখন ও আমাকে বলেছিল কথাটা। আর আমি তখনই বুঝে যাই এসবের পেছনে তুষারের হাত আছে। আপনি তাহলে পুলিশকে সবকিছু বলেননি কেন? কি হবে বলে? হ্যাঁ, কি হবে? স্নেহার মতো মেয়েদের এরকমই হওয়া উচিত, তাই শিবুকেও চুপ থাকতে বলি। কিন্তু এখন যখন জানলাম ও গর্ভবতী ছিল, তখন আর চুপ থাকতে পারলাম না, কারণ ওই শিশুটি তো কোনো দোষ করেনি। থ্যাংক ইউ রণজয় বাবু। বিক্রম কথা শেষ করে অনলকে বলল, শিবুকে এখানে নিয়ে এসো, ওর জবানবন্দি রেকর্ড করো, পরে সেটা সাক্ষ্য প্রমাণ হিসেবে কাজে লাগবে। আর তুষার রায়ের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে ওনাকে এখানে নিয়ে এসো। আমি ততক্ষণ ডিআইজি স্যারকে পুরো রিপোর্টটা জানাচ্ছি। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। প্রায় ঘন্টা খানেকের মধ্যে অনল তুষার রায়কে নিয়ে থানায় হাজির হয়। প্রথমে আপত্তি করলেও সমস্ত সাক্ষ্য প্রমাণ থাকায় আর রণজয়ের স্বীকারোক্তি শুনে আর কোনো আপত্তি করেনি। বিক্রম ইন্টারোগেশন রুমে ঢুকে সরাসরি তুষার রায়কে জিজ্ঞেস করে, তুষারবাবু, এতদিন ধরে অনেক লুকোচুরি খেলেছেন আমাদের সাথে, এবার বলে ফেলুন কেন আর কিভাবে এই সব কিছু করেছেন। আপনার বিরুদ্ধে এমনিই একজন প্রত্যক্ষ সাক্ষী আছে, আর স্নেহাকে খুন করার পিছনে আপনার আসল উদ্দেশ্যটা প্রমাণ করতে আমাদের খুব একটা অসুবিধে হবে না। এখন আপনি যদি সবটা নিজের মুখে বলে দেন, তাহলে আপনার অন্তত ফাঁসিটা হবে না, যাবজ্জীবন হতে পারে। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন সেদিন রাত্রে কি হয়েছিল, আর আপনি সেন অ্যান্ড সন্স জুয়েলার্সে সেদিন অত রাত্রে কি করতে গিয়েছিলেন? এখনো মুখ না খুললে দুটো খুনের দায়ে আপনার ফাঁসি পর্যন্ত হতে পারে। এতক্ষণ পরে তুষারের চোখে মুখে বিস্ময়ের ভাব ফুটে ওঠে। সে ধীর কণ্ঠে বলে, মরে যাবার ভয় আমি পাই না অফিসার। যদি পেতাম তাহলে এই কাজ করতাম না, কিন্তু দুটো খুন। হ্যাঁ, স্নেহা আর তার গর্ভের সন্তান, আপনি দুজনকেই খুন করেছেন। এত বড় সত্যিটা হয়তো তুষার কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। ও যে নিজের অজান্তে কত বড় পাপ করেছে সেটা ভেবেই দু হাতে নিজের মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। নিজের এত বছরের কর্মজীবনে এই প্রথম কোনো অপরাধীকে এইভাবে চোখের জল ফেলতে দেখে বিক্রমও খানিকটা অবাক হয়ে গেল। তুষারের দিকে ঝুঁকে ওকে জিজ্ঞেস করল, তুষারবাবু,
আপনি যে অন্যায় করেছেন তার সত্যিই হয়তো কোনো ক্ষমা হয় না, কিন্তু অপরাধ যদি নিজের মুখে স্বীকার করে নেন তাহলে শাস্তিটা কিছু কম হতে পারে। তুষার চোখের জল মুছে ধীরে ধীরে বলল, স্নেহাকে ফ্যাশন শোয়ে প্রথম থেকেই আমার ওকে খুব পছন্দ হয়ে গিয়েছিল। আমি ওকে প্রপোজও করেছিলাম। তখন আমি জানতাম না যে ওর সঙ্গে রণজয়ের কোনো সম্পর্ক আছে। পরে যখন জেনেছিলাম তখন ও বলেছিল ওটা নাকি একতরফা ছিল, স্নেহার দিক থেকে নাকি কোনোদিনই সেরকম কিছু ছিল না। আমি ওর কথা বিশ্বাস করে নিয়েছিলাম। আমাদের সম্পর্কটা বেশ ভালোই চলছিল। এর মধ্যে একদিন আমার এক পরিচালক বন্ধু সুনীল আমার সাথে দেখা করতে আসে। স্নেহা যখন জানতে পারে সুনীল ওর পরবর্তী সিনেমার জন্য নায়িকা খুঁজছে, তখনও আমাকে বলে আমি যেন সুনীলের সঙ্গে ওর কথা বলিয়ে দিই। আমি সুনীলকে বলে স্নেহাকে ওর পরবর্তী সিনেমার নায়িকা হওয়ার সুযোগ করিয়ে দিই। আর তারপরেই স্নেহা সম্পর্কে আমার ধারণা আস্তে আস্তে সম্পূর্ণ পাল্টে যায়। আমার সঙ্গে ও যোগাযোগ কমিয়ে দেয়। তাই একদিন আমি নিজেই ওদের শুটিং ফ্লোরে চলে যাই। ওখানে গিয়েই আমি বুঝতে পারি ইদানিং আমার সাথে যোগাযোগ কমিয়ে দেওয়ার আসল কারণটা কি। সেই দিনই বুঝতে পেরেছিলাম, জানেন, স্নেহা কোনো দিন কাউকে ভালোবাসেনি। ওর মতো মেয়ে কাউকে ভালোবাসতেই পারে না। ও শুধু টাকাকে ভালোবাসে। সেদিন ওর উপর খুব রাগ হয়েছিল, কিন্তু কিছু বলিনি। চুপচাপ বাড়ি ফিরে এসেছিলাম আমি। আর কখনো যোগাযোগও করিনি ওর সঙ্গে। কিন্তু এই ফ্যাশন শো এর শেষ দিন ও যখন সবার শেষে হাঁটার কথা বলেছিল রাতুলকে, তখন আমার কিরকম যেন সন্দেহ হয়েছিল। তাই ওর পেছন পেছন আমি মেকআপ রুমের দিকেই যাই। দরজার বাইরে থেকেই শুনতে পাই ও যেন কারোর সাথে ফোনে কথা বলছে। ওর কথা ভালো করে শোনার জন্য আমি পেছন দিকে দরজাটায় যাই। তখনই শুনতে পাই ও কারোর সাথে প্ল্যান করে আমাদের ফ্যাশন শোটা নষ্ট করে দিতে চাইছে। সেটা শুনে আমার মাথাটা গরম হয়ে যায়। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমি সহ্য করে নিয়েছি, কিন্তু আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা আমি কিছুতেই সহ্য করব না। তাই ও যখন পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো, আমি ওর পিছু নিলাম। অনেকক্ষণ পর দেখলাম ও রণজয়দের দোকানে ঢুকছে। দোকানের ভেতরে ঢুকে ফোনে ও কারোর সাথে টাকা নিয়ে কথা কাটাকাটি করছে শুনতে পাই। একটা মানুষ টাকার জন্য ঠিক কতটা নিচে নামতে পারে এটা দেখে আমি নিজের মাথা ঠিক রাখতে পারিনি। ওর মতো মেয়ে পৃথিবীতে থাকলে আরো কত লোকের ক্ষতি করবে তার কোনো ঠিক নেই। ওর বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এইসব ভাবতেই হাতের সামনে থাকা শোপিসটা নিয়ে স্নেহার মাথায় খুব জোরে আঘাত করি। তারপর ওর আর কোনো সারা শব্দ পাই না। ওকে ওইভাবেই ওখানে ফেলে রেখে আমি চলে যাই। বিক্রম সবটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, কিন্তু কাউকে শাস্তি দেওয়ার অধিকারটা শুধু আইনের আছে। আর আপনি আইন নিজের হাতে তুলে নিয়ে যে অপরাধটা করেছেন তার জন্য আপনার শাস্তি হবেই। সাব ইন্সপেক্টর সুজয়কে বলল ওনাদের 4 জনকে নিয়ে যেতে। তারপর ডিআইজি স্যারকে সবটা বলে বিক্রম নিজের কেবিনে ফিরে এলো। এই প্রথম কোনো কেস সমাধানের পরেও বিক্রম ঠিক আনন্দিত হতে পারছে না। ওকে এরকম চুপচাপ দেখে অনল বলল, স্যার, আপনি কেসটার সমাধান করেও এত গম্ভীর হয়ে আছেন কেন? ডিআইজি স্যার আপনার কত প্রশংসা করলেন। বিক্রম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানো তো, আজকে না একটা খুব ভালো জিনিস রিয়েলাইজ করলাম। কি স্যার? অর্থই অনর্থের মূল। স্নেহা যদি অর্থের পিছনে মরিয়া হয়ে না ছুটে ভালোবাসা আর ভালোবাসার মানুষগুলোর কদর করত, তাহলে হয়তো আজকে সুখে স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতো, এইভাবে অকালে নিজের প্রাণ হারাতো না। আসলে কি বলতো, আমরা যে জিনিসটাকে অনায়াসে পেয়ে যাই সেটার কদর আমরা কখনোই করি না, আর যেটা পাই না সেটাকে পাবো না জেনেও তার পেছনে ছুটে মরি। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন।
আমরা যেটা পাচ্ছি সেটাকে অযথা অবহেলা না করে যত্ন করে আগলে রাখা উচিত। যাকে ওসব ছাড়ো। আচ্ছা আগে বলো তো, আমাকে কবে তোমার হাতের চিলি চিকেন আর ওই ভেটকির পাতুরি খাওয়াবে? অনল কথাটা শুনে খুশি হয়ে বলল, স্যার আপনি আমার হাতের রান্না খাবেন? না খাওয়ার কি আছে, যদি না তুমি খারাপ বানাও তাহলে আমার খেতে কোনো অসুবিধা নেই। তাহলে চলুন স্যার, আজকেই আপনাকে খাওয়াবো। কেস সমাধানের খুশিতে না হয় একটু সেলিব্রেশনও হয়ে যাবে। আজকে তুমি সব জোগাড় করতে পারবে? হ্যাঁ স্যার, ওসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। সে ঠিক আছে, কিন্তু এখন তোমার বাড়ি গেলে তোমার মিসেস যদি কিছু মনে করেন? না না স্যার, শ্যামলী কিছু মনে করবে না, ও বরং খুশি হবে আপনাকে দেখে। চলুন স্যার চলুন, আর দেরি করবেন না, চলুন। বিক্রম চেয়ার ছেড়ে উঠে বলল, আচ্ছা চলো, কিন্তু যাওয়ার আগে অন্তত বাড়িতে একটা ফোন করে জানিয়ে দাও, নইলে হঠাৎ করে আমাদের দেখলে অপ্রস্তুত হয়ে পড়তে পারে। আচ্ছা স্যার, আমি এক্ষুনি আমার স্ত্রীকে ফোন করে সবটা জানিয়ে দিচ্ছি। ওরা দুজনে গাড়িতে উঠে বেরিয়ে গেল। এখন ওদের গন্তব্যস্থল অনলের বাড়ি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা সুদেষ্ণা মণ্ডলের কলমে রক্তের দাগ গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। পরবর্তী গল্প আসবে খুব শীঘ্রই। ততক্ষণ অপেক্ষা করুন আর এই গল্পটি নিজেদের বন্ধু ও পরিচিত মানুষদের সঙ্গে যত বেশি সম্ভব ভাগ করে নিন। আপনাদের ভালোবাসাতেই আমরা আগামী দিনে আরও অনেকটা পথ এগিয়ে যাব। আজকে আমাদের সঙ্গে ছিলেন এখন গল্প থেকে সুমন ও বড়সা, বং স্টোরি সার্কেল থেকে শুভদীপ নাথ, হররস্কোপ থেকে ইভান সরকার, বঙ্গিফাই অডিও স্টোরি থেকে আমি অভিজিৎ দত্ত বণিক, গল্পের জন্য থেকে সৌমেন, সাহিত্য সমাহার থেকে আকাশ, এছাড়াও পিয়ালি বর্ণিশা প্রীতম, বং চ্যাটার চ্যানেল থেকে দীপঙ্কর এবং কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায়। আজকের গল্পের নাট্যরূপদানে ছিল বড়সা। গল্পের নির্দেশনা, পরিচালনা, পোস্টার ডিজাইন ও আবহ নির্মাণে শুভজিৎ বটব্যাল। শব্দ সংযোজনে ছিল কৃষ্ণ সাউ। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সবাই ভালোবাসায় থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।